আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে লেকচার 2 শুরু করব। আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে নাউন। অর্থাৎ আমরা এই নাউন অধ্যায়টির উপর একাধিক ক্লাস কন্টিনিউ করব। তো আজকে হচ্ছে সেটির প্রথম পর্ব। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার নাউনের যে চিহ্নিতকরণের যে আমি যদি সরাসরি বলি যে ডেফিনিশনের বিস্তারিত নিয়ে আলোচনা করব, পাশাপাশি এই বিভিন্ন প্রকার নাউনের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে নাউন চিহ্নিতকরণ অর্থাৎ আইডেন্টিফাইং নাউন্স নিয়ে কথা বলবো। একই সাথে ট্রান্সফরমেশন অফ নাউন্স নিয়েও আমরা আলোচনা করব। তো যাই হোক, আজকের ক্লাসটিতে আমরা সরাসরি চলে যাচ্ছি, তবে তার পূর্বে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। থ্যাংক ইউ। আমরা প্রথমত আলোচনা করব নাউন কি, অর্থাৎ নাউন নিয়ে আলোচনা করব। আমরা নাউনের ডেফিনেশন সম্পর্কে সবাই জানি যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। সেটি একটি ব্যক্তির নাম হতে পারে, একটি বস্তুর নাম হতে পারে, একটি জায়গার নাম হতে পারে, একটি দেশের নাম হতে পারে, একটি উপন্যাসের নামও হতে পারে। অর্থাৎ এটি ব্যক্তি বস্তু যে কোনোটি হতে পারে। অর্থাৎ নাউন বলতে আমরা কোনো কিছু নেমকে বুঝে থাকি, অর্থাৎ যাকে আমরা বলি নাম। সহজ কথাই হচ্ছে নাউন বলতে আমরা কোনো কিছুর নামকে বুঝে থাকি। আপনি যদি এই নেম, নাম এবং নাউনকে পাশাপাশি একটু সাউন্ডের দিক থেকে চিন্তা করেন, তাহলে আপনার কাছে সেম মনে হবে, নাউন, নেম, নাম। ওকে, তার মানে নাউন মানে যে নাম, নাউন মানে যে নেম, আইডিয়াটা মাথায় ফিক্সড করে ফেলতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। ধরুন আমি যদি বলি বাংলাদেশ, তাহলে এটি একটি দেশের নাম। তার মানে হচ্ছে বাংলাদেশ এখানে নাও। আমি যদি স্বাভাবিকভাবে বলি বুক, এটি দ্বারা একটি বইকে বোঝাচ্ছে, এটিও আমার একটি নাম। তার মানে এটি হচ্ছে আমার নাম। ওকে, আমি যদি একইভাবে যে কোনো কিছুর নাম লিখি, তাহলে সেটিকে আমরা নাউন বুঝবো। তারপর নাউন আইডিয়াটা আমরা ইতিমধ্যে প্রায় সবাই জানি। মূলত নাউন নিয়ে আমার একটু বিস্তারিত আলোচনার ইচ্ছে রয়েছে। সেটি কি? প্রথমত হচ্ছে আপনি এই যে আমি বুক লিখলাম, বুক নাউনটি, এটি একটি নাউন। আমি যদি লিখি ব্যাগ, ব্যাগ একটা নাউন। ঠিক আছে, এগুলি এক একটা নাউন। আমি যদি এখানে ধরেন অনেস্টি লিখি, অনেস্টি, এটি আমার একটি নাউন, তাই কিনা? আমি যদি মুভমেন্ট লিখি, তাহলে এটিও একটি নাউন। এখন এই বাম পাশে আমি দুটি নাউন লিখেছি, ডান পাশে আমি
দুটি নাউন লিখেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বাম পাশে যে নাউনগুলো আমরা লিখেছি, এই নাউন যেমন বই, কাকে বলছি? আমি বইয়ের কথা বলছি। তার মানে যেমন এটি একটি বই, রাইট? তাহলে এই বইয়ের ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এর ক্যারেক্টার কি কি হতে পারে? এই নাউনটার বাহ্যিক ক্যারেক্টার যদি আমি এটা এভাবে চিন্তা করি যে পৃথিবীতে যে নাউনগুলো রয়েছে, যেমন এই নাউনটা যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা বুক। একে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় এবং এটি ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমরা এই ধরা, ছোঁয়া, স্পর্শ করতে পারি, রাইট? আবার আমি যদি পরের নাউনটা নিয়ে বলি, সেটি একটি ব্যাগ। ব্যাগকেও কি যায়? ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, চোখে দেখা যায়। আর এগুলির প্রত্যেকটাই একটা বাহ্যিক অস্তিত্ব আছে। বাহ্যিক অস্তিত্ব বলতে আমি ঠিক এমনটাই বলছি যে দেখুন, এটাকে কিন্তু বাহ্যিক অস্তিত্ব দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। তার মানে এখানে যে দুটি নাউন আমি উল্লেখ করেছি, সেগুলোর বাহ্যিক ক্যারেক্টারটা হচ্ছে ঠিক এরকম। আর ডান পাশে যে দুটি নাউন দেখতে পাচ্ছেন, যেমন অনেস্টি, সততা। সততাকে আপনি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তবে এটা জাস্ট আমরা ফিল করি। কেমন? একটা জিনিস খেয়াল করে দেখেন, সততা বলতে আমরা কি বুঝি? ধরুন আমি রাস্তায় 1 কোটি টাকা ধরেন পেলাম, অর্থাৎ এই 1 কোটি টাকা আমি রাস্তায় পড়ে থাকতে দেখলাম এবং আমি সেটা পেলাম। এরপর আমি যদি এই টাকাটা প্রকৃত মালিকের কাছে পৌঁছায় দেই, তাহলে এটি হচ্ছে আমার সততা। তাহলে দেখুন, এখানে কোথাও কিন্তু সততা, বুক বলতে যে জিনিসটা বুঝেছিলেন সরাসরি স্পর্শ করতে পারে, এখানে সততাকে স্পর্শ করা যায় না। এটা হচ্ছে এই যে টাকাটা পেলাম এবং প্রকৃত মালিকের কাছে ফেরত দিলাম, এই সামগ্রিক চিন্তাটাই হচ্ছে সমস্ত অ্যাক্টিভিটিসটাকে আমরা একটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে অনেস্টি। অর্থাৎ এটি ক্ষেত্রভেদে এক এক সময় এক এক জিনিসকে আমরা অনেস্টি বলতে পারি। মুভমেন্ট, এই যে মুভমেন্ট বলতে এটিও আমাদেরকে সরাসরি আমরা এটিকে ধরা, ছোঁয়া, স্পর্শ করা যাবে না। অর্থাৎ মুভমেন্ট, আন্দোলন বলেন অথবা চলাফেরা বলেন, এটিকে কিছু অ্যাক্টিভিটিসের নামকে, যে এর ঠিক এই টাইপের অ্যাক্টিভিটিসগুলোকে আমরা মুভমেন্ট বলে থাকি। একেও ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় না। আমি যদি স্বাভাবিকভাবে বলি কাইন্ডনেস, কাইন্ডনেস, তাই কিনা? তাহলে এটি হচ্ছে কি? উদারতা। এখন উদারতাকে আপনি কিন্তু ধরতে ছুঁতে পারবেন না, এটাকে কি ফিল করতে হবে। এটা কিছু অ্যাক্টিভিটিসের মানে সার্বিক নামটা আমরা কাইন্ডনেস দিয়ে প্রকাশ করি, যেহেতু এটাকে ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় না। অর্থাৎ ধরুন একজন ভিক্ষুক অথবা একজন হতাশাগ্রস্ত অভাবী ব্যক্তি আমার কাছে আসলো, আমি তাকে তার অভাব ঘোষণের জন্য আমি তাকে 10,000 টাকা দিলাম। এটি হচ্ছে আমার দয়া, কাইন্ডনেস। তার মানে এই টোটাল অ্যাক্টিভিটিসকে আমার একটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করতে হচ্ছে, সেটা হচ্ছে কাইন্ডনেস। কিন্তু এর কোথাও কিন্তু আপনি ধরতে ছুঁতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না। অর্থাৎ আমি এই জায়গাতে দু প্রকার নাউন পাচ্ছি। এক প্রকার নাউন পাচ্ছি যাদের বাহ্যিক অস্তিত্ব আছে, আরেক প্রকার নাউন পাচ্ছি যাদের বাহ্যিক অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে, আরেক প্রকার নাউন পাচ্ছি যাদের বাহ্যিক অস্তিত্ব নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রকার নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, কিন্তু এটা
সেরকম ধরা ছোঁয়া স্পর্শ করা যায় না। কথাটা ক্লিয়ার? তার মানে এই যে আমরা দুটো পার্থক্য পেলাম, এর ভিত্তিতে পৃথিবীর সমস্ত নাউনকে আমি দুটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটিকে বলতে পারি আমি কনক্রিট নাউন, কি বলতে পারি? কনক্রিট নাউন। আরেকটিকে বলতে পারি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এখানে একটা বিষয় ভালো করে মাথায় রাখেন, ঠিক কনক্রিট এর বিপরীত, কনক্রিট এর বিপরীত হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট এর বিপরীত হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কারণে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, যেটি আপনাদের মনে রাখা জরুরি, যে অ্যান অ্যান্টোনিম অফ, ধরুন অ্যাবস্ট্রাক্ট দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, তাহলে উত্তর কি হবে? এর উত্তর হবে, এর উত্তর হবে মূলত আমাদের কি আনসার হবে আমাদের কনক্রিট নাউন। এই বিষয়গুলো ছোটখাটো বেসিক বিষয়গুলো আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমত জানলাম অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ কনক্রিট নাউন। অর্থাৎ কনক্রিট নাউনের বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে? এই যে দেখুন, বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বুঝতে পারবেন এদের বাহ্যিক অস্তিত্ব আছে, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। বাহ্যিক অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় না, তবে আমরা এটিকে জাস্ট এই অ্যাক্টিভিটিসগুলি কোনো একটা নাম দিয়ে অনুভব করি, ফিল করি যে এটা মূলত একে বলা হয়। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি খেয়াল করেন, সেটি হচ্ছে আমরা যদি ধরুন এয়ার লিখি, গ্যাস লিখি, এটার ক্ষেত্রে আমাদের এই বাহ্যিক অস্তিত্ব, মানে আমি যেটিকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এর সাথে একটা দ্বন্দ্ব লাগতে পারে, যেটি হচ্ছে আমার কনক্রিট নাউন। কি ধরনের দ্বন্দ্ব? আমরা বলেছি যে একে ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে। আপনি যদি এয়ার বলেন অথবা গ্যাস বলেন, একে কিন্তু ধরা, ছোঁয়া, স্পর্শ করতে পারবেন না। বাট পদার্থবিদ্যায় একে বলা হয় যে যে পদার্থ হচ্ছে যেটি স্থান দখল করে, তাই কিনা? তার মানে এখানে এদের কিন্তু অস্তিত্ব আছে এবং এরা এক স্থান দখল করে, এবং এদেরকে গন্ধ দিয়ে অনুভব করা যায়। কি দিয়ে অনুভব করা যায়? গন্ধ দিয়ে অনুভব করা যায় বা টেস্ট নেওয়া যায়, সহজ কথা যেটা। তার মানে কনক্রিট নাউনের একটা ব্যতিক্রম ক্যারেক্টার হচ্ছে এরা, এয়ার, গ্যাস, যারা জায়গা দখল করে, যাদেরকে কি, যাদের গন্ধ নেওয়া যায় অথবা যাদের টেস্ট আপনি নিতে পারবেন, এরকম ক্ষেত্রে এদেরকেও কনক্রিট নাউন বলা হয়। তাহলে এই হচ্ছে আমার পৃথিবীর সমস্ত নাউনকে দুভাগে ভাগ করা। অর্থাৎ দেখা যায় কি দেখা যায় না তার উপর ভিত্তি করে আমরা নাউনকে দুটি অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে কনক্রিট নাউন, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ওয়াই এন্ড আর। থ্যাংক ইউ। আমাদের বিষয়টাকে আরো এবার আমরা বিস্তারিতভাবে দেখব। অর্থাৎ আমরা দেখতে পেলাম
যে নাউনকে আমরা দুটো অংশে ভাগ করলাম, রাইট? একটি অংশ হচ্ছে আমার কনক্রিট নাউন, অন্যটি অংশ হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার এই কনক্রিট নাউন তার কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আরো 4টি অংশে আমরা ভাগ করব। কি কি? একটি হচ্ছে প্রপার নাউন, অন্যটি হচ্ছে কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। অর্থাৎ আমরা এখানে কনক্রিট নাউনকে আরো 4 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, ইয়ার এর টেস্ট নেই, বাট এর অস্তিত্ব আছে। আমরা পদার্থবিদ্যায় দেখতে পাই যে গ্যাসীয় পদার্থ আমাদের স্থান দখল করে। অর্থাৎ নাউনের ক্যারেক্টারগুলো সবসময় পূর্ণাঙ্গভাবে মিলতে হবে, বিষয়টা এমন না। ঠিক আছে, ওকে। এখানে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। স্যার, ডান পাশে একটু সরি লিখেন প্লিজ। বিষয়টি একটু ভালোভাবে কমেন্ট করুন। আর আমি মূল ক্লাস চলাকালীন সময় চেষ্টা করব যে আপনাদের সব ধরনের প্রশ্নের দিকে মনোযোগ না দিতে। আপনাদের যদি অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই ক্লাস শেষে নেব। কারণ হয়তো আপনি এক্সপার্ট হতে পারেন, এই কোর্সে অনেকেই আছে যারা দুর্বল, তাদেরকে একটি তথ্য গুছিয়ে দিতে না পারলে তারা মেমোরিতে ধারণ করতে পারবে না। দেখুন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? প্রপার নাউন বলতে বুঝতে পেরেছি। আপনারা এত শর্টে লেখেন যে আসলে আপনাদের ভাষাই বুঝতে পারি না। আসলে আমি এত শর্ট ভাষায় অভ্যস্ত না। থ্যাংক ইউ। ওকে, এখন আপনারা দেখেন এই যে এইগুলো দেখতেছেন, এগুলি পুরোটাই দেখতে পাবেন। আপাতত এখান থেকে ফলো করেন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। দেখেন, প্রপার নাউন বলতে আমরা কি বুঝে থাকি? প্রপার নাউন বলতে আমরা জানি যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে আমরা প্রপার নাউন বুঝে থাকি। কোনো কিছুর নির্দিষ্ট নাম, অর্থাৎ আমি যদি বলি স্পেসিফিক নেম, অর্থাৎ এমন একটি নাম যে নামটি ধরে ডাকা মাত্রই আপনি যে বিষয়ে বলবেন সেটা সবাই বুঝতে পারবে। যেমন আমি যদি বলি করিম, তাহলে করিম বলতে আমি যাকে ডাকবো সেই সাড়া দেবে, সেটি হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি আমার বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তাহলে এই ঢাকা শব্দটা বলা মাত্রই আপনি বাংলাদেশের রাজধানীকে বুঝবেন। তার মানে এটি হচ্ছে আমার রাজধানীর একটা স্পেসিফিক নেম, অর্থাৎ ডিরেক্টলি যেটা আমার রাজধানীকে বুঝিয়ে থাকে। যেমন এখানে বাংলাদেশ শব্দটা আমার সরাসরি প্রপার নাউন, কারণ বাংলাদেশ শব্দ দ্বারা সরাসরি আমার দেশকেই বুঝিয়ে থাকে, পৃথিবীর অন্য কোনো দেশকে বোঝায় না। তার মানে এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ আমার প্রপার নাউন, একইভাবে ঢাকা আমার প্রপার নাউন, একইভাবে ব্যক্তির নাম নির্দিষ্ট হয় করিম আমার প্রপার নাউন। এখন বিষয়টি হচ্ছে যে এই ব্যাপারে আমরা একটা চমৎকার ডেফিনেশন পাই, বিশেষ করে শেষের কবিতা যে উপন্যাসটি রয়েছে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি সেখানে অমিত রায় লাবণ্যের সাক্ষাতে একটা ডায়লগ লিখেছিলেন, সেটি ছিল ঠিক এরকম যে পরিচয়ের আদিতে প্রয়োজন নাম, ইংরেজি ব্যাকরণে যাহাকে বলে প্রপার নেম। আমার কাছে এটি বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ পরিচয়ের আদিতে প্রয়োজন নাম, ইংরেজি ব্যাকরণে যাহাকে বলে প্রপার নেম। তার মানে তিনি প্রপার নাউন বলেননি, কিন্তু প্রপার নেম বলেছেন। এখানে ভালো করে একটু খেয়াল করে দেখুন যে পরিচয়ের আদিতে প্রয়োজন নাম, তার মানে প্রপার নাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেটি একটি থেকে আরেকটির পরিচয় আলাদা করে। ওই যে আমি বললাম ঢাকা, যখন আমি ঢাকা বলছি তখন এই ঢাকা ধারা কি বোঝাচ্ছে? একটা পরিচয়, অন্য একটা রাজধানীর সাথে এর পরিচয়টা পৃথক করে নিচ্ছে। আমি যদি রাজধানী না বলে ঢাকাকে সিটি মনে করি, এই ক্ষেত্রেও কিন্তু অন্য একটা সিটির থেকে এটার পরিচয়টাকে আলাদা করে নিচ্ছে। যেমন ঢাকা বললাম, আমি যদি বলি ময়মনসিং, তাহলে লক্ষ্য করে দেখুন এই ময়মনসিং এই পরিচয়টাও ঢাকা থেকে আলাদা করতেছে। তার মানে এটিও আমার একটি কি প্রপার নাউন। ভালো করে খেয়াল করে। একইভাবে আমি যদি সরাসরি বলি ইংলিশ টিউটর, ইংলিশ টিউটর, তাহলে এই ইংলিশ টিউটর নামটাও একটি প্রপার নাউন, কারণ এই মুহূর্তে ইংলিশ টিউটর বলতে আমার বইটিকে বোঝাচ্ছে। আমি যদি স্বাভাবিকভাবে বলি যে MP3 বাংলা, তাহলে মনে করতে হবে এটিও একটি প্রপার নাউন, কারণ এই MP3 বাংলা দ্বারা সরাসরি একটি বইকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আমি যদি স্বাভাবিকভাবে ধরুন বললাম যে সাকিব আল হাসান, এটি একটি প্রপার নেম, কারণ এটি দ্বারা একজন ব্যক্তিকে সরাসরি বোঝাচ্ছে। আমি স্বাভাবিকভাবে যদি বলি রিয়াদ, তাহলে এটিও একটি প্রপার নাউন, কারণ এটি দ্বারা আমাদের একজন খেলোয়াড়, ক্রিকেটারকে বোঝাচ্ছে। তার মানে সাকিব, রিয়াদ এরা হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে যা জানলাম সেটি হচ্ছে যে এটি হচ্ছে এমন একটি নাম যার দ্বারা একজন থেকে আরেকজনের পরিচয় আলাদা করে, এক বস্তু থেকে আরেক বস্তুর পরিচয় আলাদা করে। তার মানে ব্যক্তি বা বস্তুর একটি নির্দিষ্ট নামকেই আমরা কি বলে থাকি? প্রপার নেম বলে থাকি। ঠিক আছে, দ্রুত কমেন্টে জানিয়ে দিন ইয়েস অর নো অর রিপিট। তাহলে এই হচ্ছে আমাদের প্রপার নেম অথবা প্রপার নাউন। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় কনসেপ্টটি হচ্ছে আমাদের কমন নাউন কাকে বলে। কমন শব্দটার ব্যাপ্তি এত বিশাল যে আমাদের গাণিতিক সমস্যাগুলির ক্ষেত্রেও এই আইডিয়াটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে আমরা যখনই গসাগু করতে যাই অথবা যখন কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, সব জায়গায় এই কমন শব্দটার প্রয়োজন হয়। আরেকটি ক্ষেত্রে আমরা এই আইডিয়াটা বিশেষ করে ব্যবহার করে থাকি, ধরুন আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করি সেখানেও কিন্তু এই ধরনের আইডিয়াটা আমরা দেখতে পাই যে কমন বলতে মূলত বিষয়টা কি বোঝানো হয়। কমন শব্দটার একটা অসাধারণ ভাষা আমি এই মুহূর্তে আপনাদেরকে শেখাতে চাচ্ছি। সেটি কি দেখেন, এখানে যদি আমরা যেহেতু এই রাশি এবং এটাতে দুটোতেই এক্স আছে, মানে এক্স আছে মানে কি এক্স সাদৃশ্য আছে। আমি কি বলবো? এক সাদৃশ্য তো বুঝেন, সাদৃশ্য হচ্ছে মিল। সাদৃশ্য মানে কি? মিল। অর্থাৎ এই জায়গায়ও এক্স আছে, এই জায়গায়ও এক্স আছে। তার মানে এটি হচ্ছে দুই জায়গায় আমার এক্স থাকায় আমি বলতে পারি এখানে আর এখানে আমার এক্স কি আছে? সাদৃশ্য আছে, মিল আছে। অর্থাৎ এই পুরোটাই মিল নেই, একটুখানি এক্স অংশটুকু মিল আছে। তার মানে এই যতটুকু মিল আছে এটাকে আমরা এভাবে আলাদা করতে পারি যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তার মানে আমরা এভাবে লিখতে পারি। এই জিনিসটিকে আমরা বলি যে এখানে এখানে এক্স কমন যাবে। আসলে এক্স কমন যাবে মানে হচ্ছে কি এখানে এক্স এক্স মিল আছে, এটাকে আমরা আলাদা করে গুণ আকারে লিখতে পারি।
এটিকে বোঝানো হয়। তার মানে কমন শব্দটা মানে হচ্ছে একের অধিক জিনিসের মাঝে যে জিনিসটা মিল আছে, যে জিনিসটা সাদৃশ্য আছে, সেটাই কমন। তাহলে এখানে এক্স সাদৃশ্য আছে, তার মানে এখানে এক্স কমন। এখন কমন নাউনের ক্ষেত্রেও আমার আইডিয়াটা সেম হবে, তবে সেক্ষেত্রে আমার শুধুমাত্র পার্থক্য হবে কমন নাউনের ক্ষেত্রে নাম কমন থাকতে হবে। যেমন এখানে রাশির ক্ষেত্রে আমরা কি এই যে উপাদানটুকু আমার কমন ছিল, এক্স কমন ছিল, আমি সেটা বলেছি। আর এখানে আমার কি থাকতে হবে, নাম কমন থাকতে হবে। কিরকম লক্ষ্য করুন, যে আমরা যদি ধরুন সাকিব এবং রিয়াদকে নেই, সাকিব এবং রিয়াদ এদের মাঝে দেখেন কি কমন আছে, এরা হচ্ছেন ক্রিকেটার। কি ক্রিকেটার, তার মানে কি আমি বলছি নামের দিক থেকে কি কি কমন আছে। তার মানে আমি বলতে পারি ইনি হচ্ছেন ক্রিকেটার। তার মানে কি এই নামটা রিয়াদের ক্ষেত্রেও সত্য, সাকিবের ক্ষেত্রেও সত্য। অর্থাৎ আমি এই জিনিসটা যদি বলি, সাকিব না বলে আমি বলতে পারি তিনি একজন ক্রিকেটার, আমি ইনাকেও বলতে পারি রিয়াদ ইজ এ ক্রিকেটার, অর্থাৎ একেও আমি ক্রিকেটার বলতে পারি। তার মানে এদের পেশাগত দিক থেকে নতুন একটা নাম মিল আছে, সেটা হচ্ছে ক্রিকেটার। এখন আমি যদি এই জায়গাটায় একটু ভালো করে লক্ষ্য করি, ঢাকা এবং ময়মনসিংহ, আমি যদি বলি এটিও একটি শহর, এটিও একটি শহর, তাহলে এই যে সিটি, এটিও একটি সিটি, এটিও একটি সিটি, তার মানে সিটি এই নামটা এটার ক্ষেত্রেও খাটে, এটার ক্ষেত্রেও খাটে। তার মানে এই সিটি নামটা দুটোর ক্ষেত্রেই মিল আছে। ওকে, অর্থাৎ তাহলে আমি স্বাভাবিকভাবে বলতে পারি এই সিটি শব্দটা হচ্ছে আমার কি কমন নাউন। সিটি শব্দটা কি কমন নাউন। একইভাবে আমি যদি এই দুটোর ক্ষেত্রে বলি যে এদের ভিতর আমরা এদেরকে কি নামে বলতে পারি, আমি বলতে পারি এগুলি হচ্ছে বুক, বলতে পারি কিনা। তার মানে এখানে এই বুক শব্দটা কমন নাউন, কারণ এটাকেও বই বলতে পারি, একেও বই বলতে পারি। দুটোর নামের ক্ষেত্রে বই নামটা দুটোর সাথেই যায়। ওকে, এখানে আমি যে উদাহরণগুলি তুললাম, এই উদাহরণগুলো দুটো করে পক্ষ তুলে ধরেছি। এই একটি দুটো, এখানে দুটো, এখানে দুটো। আপনি চাইলে এখানে আমাদের আরো অনেক পক্ষ আপনি তুলতে পারেন, যেমন আপনি এখানে মুশফিক, তাই কিনা। তার মানে এই তিনের মাঝেও আপনি চাইলে পক্ষ তুলতে পারেন, পক্ষ তুলতে পারেন 3 জন, 5 জন, 10 জন, 11 জন পর্যন্ত, অথবা তার চেয়ে বেশি যত ক্রিকেটার আছে সব এই লিস্টে আনতে পারেন। অর্থাৎ তাদের যদি বলি যে ক্রিকেটার, তাহলে পৃথিবীতে যারাই যারাই ক্রিকেট খেলে সমস্ত ক্রিকেটারের সাথে গিয়ে এই নামটা মিলে যাবে। তার মানে এই নামটার বিস্তৃতিটা হচ্ছে ব্যাপক। অর্থাৎ যত ক্রিকেটার বলার সাথে সাথে কোনো নির্দিষ্ট ক্রিকেটারকে বোঝাবে না, সেটা মুশফিককে বোঝাবে না, সেটা রিয়াদকে শুধু বোঝাবে না, সেটা সাকিবকে বোঝাবে না, সবাইকে বোঝাবে। তার মানে কি পৃথিবীতে যে প্রান্তেই ক্রিকেটার আছে সবার ক্ষেত্রে এই নামটা মিল আছে। তার মানে কল্পনা করুন পৃথিবীতে যত জায়গায় আপনার চেনা অচেনা যত জায়গায় ক্রিকেটার আছে, জাস্ট একটা নাম দ্বারা সবাইকে আপনি কি করতে পারেন, ম্যাচ করতে পারেন। এই কারণে ক্রিকেটারটা হচ্ছে আমার কমন নাউন। ওকে, এখন যদি আপনি এখানে পৃথিবীর যত সিটি আছে, এই সিটি শব্দটা শুধু ঢাকা ময়মনসিংহকে বোঝাবে না, যদিও আমি সাদৃশ্য বোঝাতে এই দুটো নাম এনেছি। এখানে মুম্বাই বলেন অথবা নিউ ইয়র্ক বলেন, যত সিটি আছে সমস্ত সিটিকে এই একটা সিটি ওয়ার্ড দ্বারাই বোঝাবে, কারণ সিটি ওয়ার্ডটা পৃথিবীতে যত সিটি আছে সমস্ত সিটির সাথেই ম্যাচ করে। তার মানে যতগুলো সিটি আছে এদের একটা প্রপার নাউন আছে, আবার এদের কমন নাউন একটা, এটা কি সিটি। তাহলে এই ক্ষেত্রে বুক শুধুমাত্র ইংলিশ টিচার এবং MP3 বাংলায় পৃথিবীতে বই নয়, পৃথিবীতে যত বই আছে সবার কমন নামটা হচ্ছে বুক। ক্লিয়ার? ওকে, এখন তাহলে এই হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউনের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় একটু বলি, যে আপনারা দেখবেন যেমন এখানে
আমরা শুধু ক্রিকেটের একটা সম্পর্ক তুলে ধরেছি, এখানে কিন্তু আরো অনেক দিক থেকে সম্পর্ক হতে পারে। যেমন আমরা যদি এদের প্রফেশনটা না দেখে এদের ব্যক্তিগত রিলেশন নিয়ে ভাবি, তাহলে এরা হচ্ছে কি কলিগ, অথবা প্রফেশনের জায়গা থেকেও এরা পরস্পরের কি কলিগ, তার মানে কলিগ ওয়ার্ডটা হচ্ছে কমন নাউন। আবার যদি বলি বন্ধুত্বের জায়গা থেকে, তাহলে এরা সবাই কি ফ্রেন্ড, তার মানে কি এদের আরেকটা কমন নাউন হতে পারে কি ফ্রেন্ড। আবার দেখেন এদের প্রত্যেকেরই ধরেন সন্তান আছে, তাহলে ওই সন্তানদের জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে এরা প্রত্যেকেই ফাদার, বাবা, তাই কিনা? অর্থাৎ আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন যে এদের মাঝে কি কি নাম কমন আছে। ক্লিয়ার? ওকে, এবার খেয়াল করে দেখেন যে আমরা অনেক সময় দেখবেন নানা বাড়িতে যখন যাই, তখন মা তার যত ভাই আছে সবাইকে কিন্তু আমরা একটা কমন নামে ডাকি, আঙ্কেল, অর্থাৎ মামা। তার মানে কি এই মামা শব্দটা সবাইকে আপনি এটা নাম জানেন না, বাট দেখছেন যে আপনার আম্মু তাকে ভাই বলছে, এটা চাচাতো ভাই হোক, ফুয়াতো ভাই হোক, যে ভাই হোক, আপনি কি বলতেছেন? মামা বলতেছেন, তাই কিনা? আবার মার যত বোন আছে সবাইকে কি বলতেছেন? আন্টি বলতেছেন, অর্থাৎ আপনি খালা বলে সম্বোধন করতেছেন। তার মানে কি তারা সবাই আপনার খালা, তার মানে এগুলি হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। YNR প্লিজ। এবার আসুন আমাদের এই জায়গায় তৃতীয় যে কনসেপ্টটি, সেটি হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। তার মানে কালেকটিভ নাউনটা কি মূলত, এটি কিন্তু বেশ মানে আমাদের পোহাতে হয়, বেশ করে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতরে আমাদের বেশ একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বটা আজকে ইনশাল্লাহ আমি দূর করব। লক্ষ্য করুন যে কালেকটিভ নাউনটা কি মূলত। কালেকটিভ নাউনটা হচ্ছে, ধরেন আমি যদি এখানে বলি যে স্বাভাবিকভাবে ধরেন সালাম, মামুন, বুঝতেই পারছেন এরা হচ্ছে প্রপার নাউন, যেহেতু সরাসরি স্পেসিফিক নাম বলছি, প্রপার নাউন। ওকে, তাহলে এদের ক্ষেত্রে আমি বলতে পারি এদের কমন নাউনটা হবে স্টুডেন্ট, তাই কিনা? তবে এখানে পিপল শব্দটাও পরীক্ষায় আসে, পিপল ছাত্রছাত্রী, এটিও পরীক্ষায় আসে, কথা পরীক্ষায় এই ওয়ার্ডটাও আসে, এটিও কমন নাউন। এখন আসেন আমি ধরে নিচ্ছি এদের পরিচয় হচ্ছে কেরা স্টুডেন্ট, এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? এখন লক্ষ্য করে দেখুন কালেকটিভ নাউনটা কি। কালেকটিভ নাউন হচ্ছে যে কিছু কমন নাউনের সমষ্টির নাম। ভালো করে খেয়াল করে, কমন নাউনের সমষ্টির নাম। এখন কমন নাউনের সমষ্টির নাম এর দ্বারা আসলে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। যেমন আমি যদি এখানে স্টুডেন্টের কথা বলি, ধরুন আপনারা এটা যদি ফিজিক্যালি ক্লাসরুমটা চিন্তা করেন, আমার সামনে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে। এখন আপনারা কল্পনা করুন যে এই জায়গাতে এই ক্লাসরুমে আপনারা যারা রয়েছেন তাদের সবার একটা কমন নাম আছে। নামটা কি? সেটি হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রী, একটা কমন নাম। এখন খেয়াল করে দেখেন যে এই জায়গায় আমি এই যে অনেকগুলো ছাত্রছাত্রী আছেন এদেরকে এদের যদি একটা একক নাম চিন্তা করে, মানে কমন নামটা তো সবার সাথে মিলে যাচ্ছে। এখন আমি যদি বলি যে জায়গায় অনেকগুলো ছাত্রছাত্রী এভাবে ক্লাস মানে আমার কাছে শিখেন, তখন এটিকে বলা হয় কি একটা ক্লাস। এটাকে কি বলা হয়? ক্লাস। তার মানে হচ্ছে অনেকগুলো ছাত্রছাত্রীর একটা সমষ্টির নাম, নতুন করে নামকরণ আসতে হবে, সেটা হচ্ছে কি ক্লাস। তার মানে ওই ক্লাসটা হচ্ছে আমার কি, ওই ক্লাসটা হচ্ছে আমার কালেকটিভ নাউন।
আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করব, আপনারা শুধু ধৈর্য ধরে শোনেন। যে অনেকগুলো স্টুডেন্ট আছেন, এই স্টুডেন্টগুলোর একটা সমষ্টির নাম হবে কি আমার এটি কালেকটিভ নাউন। এখন এই জায়গায় যে দ্বন্দ্বটা তৈরি হয়, অনেকে বলেন তাহলে তো স্টুডেন্টস, তাই কিনা, স্টুডেন্টস এটি তো তাহলে আমার কি কালেকটিভ নাউন? না, এটি কালেকটিভ নাউন না। কারণ এখানে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, অনেক ছাত্রছাত্রী আছে, ইটস ওকে, বাট এদের থেকে নতুন একটা নামকরণ আসতে হবে। এখানে স্টুডেন্ট যেটা সিঙ্গুলার, ওটারই কিন্তু আমরা প্লোরাল বলতেছি স্টুডেন্টস, এটা কিন্তু নতুন নামকরণ আসতেছে না। যার কারণে এই জায়গায় স্টুডেন্ট হচ্ছে জাস্ট মাত্র আমার কমন নাউনের বহু বচন, প্লোরাল। তাহলে কালেকটিভ হতে হলে কি হতে হবে? শর্তটা কি? শর্তটা হচ্ছে ওর একটা নতুন নামকরণ থাকতে হবে। যেমন আমরা নিয়েছি কি স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট নিয়ে আমাদের একটা ক্লাস হতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ যে খেয়াল করে দেখেন, আমরা এই জিনিসটা স্বাভাবিকভাবে আমি আরো একটু ক্লিয়ার করি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এই জায়গায় যেমন আমি যদি বলি মুশফিক, সাকিব, রিয়াদ ক্রিকেটার, তাহলে আমরা 11 জন ক্রিকেটার মিলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে এটা একটা টিম, বলতে পারি কিনা? এটা আমরা কি বলতে পারি? এটাকে একটা টিম বলতে পারি, এটাকে একটা টিম বলতে পারে। তার মানে কি, এখানে ক্রিকেটার্স যদি আমি বলি, তাহলে ক্রিকেটার্স হচ্ছে এটা প্লোরাল, ক্রিকেটের প্লোরাল, নট এটা কালেকটিভ। কালেকটিভ হচ্ছে কি টিম। এখন আসেন, আমি যদি স্বাভাবিকভাবে দেখুন, সমস্ত কিছুর যে আমার কালেকটিভ থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। যেমন সিটি, অনেকগুলো সিটি নিয়ে কিন্তু এখানে আমাদের আপাতত কোনো কালেকটিভ দেখতেছি না, আমরা এটিকে একটু ওমিট করে দিচ্ছি। এখন আমি যদি বুক দেখি, তাহলে খেয়াল করে দেখেন অনেকগুলো বই যেখানে থাকে এটিকে আমরা বলি লাইব্রেরি। এটিকে আমরা কি বলি? লাইব্রেরি। তার মানে লাইব্রেরি কিন্তু আমার কালেকটিভ নাউন, কিন্তু যদি বলা হয় বুকস, কালেকটিভ নাউন নয়। এখন খেয়াল করে দেখেন যে তাহলে আমরা পাচ্ছি কি, এখানে পাচ্ছি কি ক্লাস, এটি কালেকটিভ নাউন, এখানে লাইব্রেরি কালেকটিভ নাউন, এখানে টিম কালেকটিভ নাউন। এখন আপনাদের একটা কাজ দেই, সেটি হচ্ছে আমি ধরে নিলাম মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই, এরা দুজন, এদের একটা কমন পরিচয় আমি একটু দেই, অর্থাৎ একটা কমন নাউন আমি দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এরা হচ্ছে সোলজার। এখন আপনাকে বের করতে হবে এদের কালেকটিভ নাউন কি হতে পারে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন এদের কালেকটিভ নাউনটা কি হতে পারে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন এদের কালেকটিভ নাউনটা কি হতে পারে। ওকে, গুড। গুড। ভালো। অর্থাৎ আপনারা যে নাম যেগুলোর কথা বলেছেন যে এখানে হবে, যেমন কেউ কেউ বলেছেন এটা আর্মি হবে। ওকে, আমি সবগুলো লিখতেছি। আর্মি বলেছেন, পুলিশ বলেছেন, তাই কিনা, নেভি অথবা এয়ারফোর্স, তাই কিনা। অর্থাৎ এই টাইপের যত আছে সবগুলোই হচ্ছে আমার কালেকটিভ নাউন, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন যে এরাও হচ্ছে মূলত আমার কালেকটিভ নাউন, ঠিক আছে। এই টাইপের পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে আসে। এখানে আবার পুলিশ শব্দটা বলি, পুলিশ আমাদের এটি অলওয়েজ কি হবে? আমাদের প্লোরাল হবে।
আর যদি পুলিশম্যান হয়, পুলিশম্যান, তাহলে এটা আমাদের সিঙ্গুলার, ঠিক আছে। আর পুলিশ প্লুরাল। কথাটা বুঝতে পারছেন কিনা? এই কারণে আমরা দ্য পুলিশ এর পর ভার্ব কি ইউজ করি? প্লুরাল ভার্ব ইউজ করি। এবার আসুন আমরা এই কনসেপ্টটাকে আরো একটু উন্মুক্তভাবে দেখি, যেগুলো পরীক্ষায় আসে। যেমন আমি যদি বলি গ্যালাক্সির কথা বলি, গ্যালাক্সি মানে এই ব্যাপারে যদি আমি মানে যে গ্যালাক্সি বলা হয় অনেকগুলো তারকাকে নিয়ে, তারকাপুঞ্জকে নিয়ে আমরা গ্যালাক্সি বলি। তার মানে কি এটাকে আমরা বলতে পারি কি স্টার্স। অর্থাৎ দেখেন এই ক্ষেত্রে আরেকটা গঠন আমি বলি, এটি হচ্ছে কমন নাউন, আর এই পাশে এদের দ্বারা যা গঠিত হবে সেটি হচ্ছে আমার কি কালেকটিভ নাউন, ঠিক আছে। তার মানে এই গ্যালাক্সি অফ কে স্টার্স। যেমন আমি যদি বলি বিশেষজ্ঞের একটা দল, বিশেষজ্ঞের একটা দল, তার মানে কি হবে? এ প্যানেল অফ এক্সপার্টস। তাহলে এখানে এক্সপার্ট হচ্ছে কি কমন নাউন, এক্সপার্ট হচ্ছে কি কমন নাউন, আর এটি হচ্ছে আমার কি কালেকটিভ নাউন, ঠিক আছে। অনেক সময় দেখবেন ক্রাউড শব্দটা আসে, ক্রাউড, এ ক্রাউড অফ পিপল, অর্থাৎ এখানে যে জনতার ভিড় যেটাকে বলা হয় ক্রাউড, তার মানে ওই জায়গা থেকে ক্রাউড শব্দটা হচ্ছে আমার কি কালেকটিভ নাউন। এইগুলো আপনাদের প্রত্যেকটা বুঝতে হবে। যেমন নৌবহর বা রণতরী যেটাকে আমরা বলি ফ্লিট, অর্থাৎ এ ফ্লিট। এখন এ ফ্লিট, এবার তাহলে কোনটার কমন নাউন হবে? যেমন শিপস হতে পারে, ওয়ার শিপস হতে পারে, সাবমেরিনস হতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে এখানে এই ফ্লিটটা হচ্ছে কি আমার কালেকটিভ নাউন। কথাটা ক্লিয়ার? এভাবে আমার বইতে পুরো বিস্তর খুব মানে সুন্দর করে দেওয়া আছে। আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলো ডিটেলস আপনারা মুখস্থ করে ফেলবেন। আমি আইডিয়াগুলো কমপ্লিট করে দিচ্ছি যে কোনোটা আসলে কালেকটিভ নাউন কিনা, সেটা এই ফরম্যাটে চাইলে আপনি লিখতে পারেন। অর্থাৎ কালেকটিভ নাউন অফ প্লাস কমন নাউন যদি দেখেন হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি হচ্ছে মূলত আমার কি কালেকটিভ নাউন। যদি না হয় তাহলে বুঝবেন এটি কালেকটিভ নাউন না। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন ওয়াইএনআর। খুব দ্রুত একটু জানিয়ে দিন ওয়াইএনআর। না, এখানে কান্ট্রি, আমি আবারও বলছি, সিটি নিয়ে আপনি কিন্তু বলতে পারবেন না কিছু সিটি নিয়ে একটা দেশ হয়, এটা একক না। দেশ অনেকভাবে হতে পারে, প্রদেশ নিয়ে হতে পারে, অথবা দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট নিয়ে হতে পারে। মানে আপনাকে স্পেসিফিক একটা দ্বারা আরেকটা গঠিত হয় এটা থাকতে হবে। মানে কাল্পনিকভাবে কিছু সম্ভব না, যেটা ইউনিভার্সাল সব সময়ের জন্য সত্য, সেটি নিয়ে আপনাকে এটা ভাবতে হবে। আর আরেকটা ব্যাপার আমি আপনাদের এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, যে খেয়াল করে দেখেন আপনারা অনেক সময় এই কমন এবং কালেকটিভের পার্থক্যটা বুঝতে পারেন না। আমি এটা আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন আমি যদি বলি আর্মি, যেটা বললাম একটু আগে, এখন আপনি প্রশ্ন করবেন আর্মি কাদের দ্বারা গঠিত? সোলজার। তাহলে বুঝতে পারবেন যে এটি আমার কালেকটিভ নাউন। আপনি কিন্তু আমি যদি বলি সিটি মানে কান্ট্রি, কান্ট্রি, এই কান্ট্রির ক্ষেত্রে একক জবাব কিন্তু আপনি এই সোলজারের মতো আপনি পাবেন না। যেমন আমি যদি বলি লাইব্রেরি, লাইব্রেরি, লাইব্রেরি কাদের কি দিয়ে গঠিত? বুক দিয়ে, তাই কিনা? তাহলে দেখুন সরাসরি উত্তর পেয়ে যাচ্ছেন, একটা জবাব পেয়ে যাচ্ছেন, সেটা কি বই দিয়ে তৈরি। কিন্তু কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা পাচ্ছেন না, কারণ কান্ট্রি এর সরাসরি যেটা পরিচয় আমরা পাবো সেটি খেয়াল করে দেখেন, এটা তিনটা ধাপ হতে পারে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কি দিয়ে গঠিত, সেটা কমন নাউন, কি দিয়ে গঠিত সেটা কমন নাউন,
আর ওই কমন নাউনের পরিচয় কি, ধরেন মিস্টার এক্স, মিস্টার ওয়াই ইত্যাদি ইত্যাদি। ওই বুকগুলোর কি, যেমন আমি বলতে পারি ম্যাথ টিউটর অথবা হিমু সিরিজ, অর্থাৎ যে কোনো বইয়ের নাম বলতে পারি। কিন্তু কান্ট্রি এর পরিচয় যদি বলি, সরাসরি বাংলাদেশ আসতেছে। সরাসরি কি আসতেছে? বাংলাদেশ আসতেছে। খেয়াল করে দেখেন যে এই কান্ট্রি সরাসরি কোন কান্ট্রির কথা বলতেছেন? বাংলাদেশ। সরাসরি বাংলাদেশ আসতেছে, এই ধাপটা নেই। ভালো করে খেয়াল করে দেখুন, এই ধাপটা নেই, সরাসরি এই ধাপটা আমার রয়েছে। তার মানে এটি কিন্তু আমার কালেকটিভ নাউন না। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমি আবারও পিপল শব্দটা নিয়েও এর আগে কথা বলেছি। সরি, আমি বিশেষ করে বইতে এই ব্যাপারটা নিয়ে বেশ লম্বা সময় আমি কথা বলেছি যে পিপল শব্দটা কি। পিপল মূলত হচ্ছে পার্সন শব্দটার প্লোরাল। আমি আবারও বলছি, পার্সন শব্দটার হচ্ছে প্লোরাল। এখন পার্সনের আমরা এটাও জানি যে গণিতের ক্ষেত্রে অনেক সময় পার্সনকে 10 পিপল না বলে 10 পার্সনসও বলা হয়। কথাটা ক্লিয়ার? সেক্ষেত্রে আলাদাভাবে আমরা চাইলে পার্সনের প্লোরাল হিসেবে কি নিতে পারি? পিপল নিতে পারি অথবা পার্সনসও নিতে পারি। এখন এই জায়গায় একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি? যে পিপল শব্দটার ক্ষেত্রে যদি আমরা এই জায়গায় একটা সংঘবদ্ধ অর্থ বোঝাই, কি বোঝায়? একটা সংঘবদ্ধ জমায়েত বোঝায়, তখন সে কালেকটিভের ক্যারেক্টার দেবে। কালেকটিভ মানে ইউনিটি, একতা। কালেকটিভ মানে কি? ইউনিটি, একতা। আর যদি সেটি না দেয় তাহলে সেটি হচ্ছে কমন নাউন, অর্থাৎ যদি পার্সন এর প্লোরাল হিসেবে ইউজ হয়। কথাটা ক্লিয়ার? আর যদি কালেকটিভ নাউনের ক্যারেক্টার অনুসারে ইউজ হয় তাহলে সেটি আমাদের কি হবে? কালেকটিভ নাউন। কথাটা ক্লিয়ার? আপনি বইতে উদাহরণস্বরূপ দেওয়া আছে, একটু দেখে নেবেন। আমি আবারও বলতেছি যে একটা প্লোরাল হিসেবে, যেমন টুথ এর প্লোরাল কি? টিথ। অর্থাৎ প্লোরাল হিসেবে যদি নর্মালি ইউজ হয় তাহলে তো ওটা বুঝতেই পারছেন। আর যদি ইউনিটির সাথে ইউজ হয় তখন স্বাভাবিকভাবেই আমরা একে কি হিসেবে ইউজ করব? স্বাভাবিকভাবেই এটা হচ্ছে আমাদের ইউনিটি মানে হচ্ছে কালেকটিভ নাউন। যেমন একটু আগে আমি বলছিলাম যে এ ক্রাউড অফ পিপল, ও পিপলটা মনে হয় লেখিনি, দেখেন এ ক্রাউড অফ কে? পিপল। তাহলে এ ক্রাউড অফ পিপল, তার মানে এটি কিন্তু জাস্ট বহু বচন। এটি কি? বহু বচন। তার মানে কি? এটি হচ্ছে আমার কমন নাউন। এটি হচ্ছে আমার কমন নাউন। দেখবেন বইতে একটা উদাহরণ দেওয়া আছে, দ্য পিপল রোজ আপ এগেইনস্ট দ্য ডিরেক্টর, মানে ডিকটেটর, অর্থাৎ স্বৈরশাসকের বিরুদ্ধে জনগণ কি হলো? ফুঁসে উঠলো। তাহলে এই যে দ্য পিপল রেইজ, মানে সরি রোজ আপ, অর্থাৎ উঠেছিল, জেগে উঠেছিল, এগেইনস্ট দ্য কে? ডিকটেটর। তাহলে এই জায়গায় একটা ইউনিটিকে বোঝাচ্ছে। তার মানে এখানে পিপল শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি এখন বুঝতে পেরেছেন। আর এটা স্বাভাবিকভাবেই যখন এই জায়গায়, এটি হচ্ছে আমার কমন নাউন। ক্লিয়ার? আপনারা একটু বই থেকে বাকি উদাহরণগুলো একটু দয়া করে দেখে নেবেন। আর এখানে কান্ট্রির ব্যাপারটা সরাসরি, এখানে হচ্ছে সরাসরি যেটা দ্বারা গঠন করে, আপনি কয়েকটা সিটি দিয়ে, ভালো করে খেয়াল করে, কয়েকটা সিটি দিয়ে আপনি দেশ না, আপনি একটা স্টেটও, মানে একটা প্রদেশও গঠন করতে পারেন। তার মানে কি? আপনি কয়েকটা সিটি নিয়ে একটা ডিস্ট্রিক্টও হতে পারে। তার মানে ডিস্ট্রিক্ট মানেই কিন্তু একটা সিটি না। তার মানে ওটা ওটা আমার কালেকটিভ নাউনের আওতাধীনে আসবে না। আসতে হবে এভাবে, সরাসরি যখন কোনো কিছু দ্বারা গঠিত হওয়ার কারণে ওই নামটা আসবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখানে বলছেন ইংলিশ টিউটরের ইংলিশ কি হবে এবং টিউটর কি হবে। এখন খেয়াল করে দেখুন, প্রপার নাউনের ব্যাপারে আপনারা একটা বিষয় জানেন কিনা এটা আমি একটু বলি, তারপর আমি বাকি আলোচনায় যাব। প্রপার নাউনটা হচ্ছে আপনি যে কোনো নামকে আপনি প্রপার নাউন হিসেবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে যেমন আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আপনি যে নামটা দেবেন ওটাই প্রপার নাউন। সেখানে বাহ্যিকভাবে গ্রামাটিক্যাল শর্ত আরোপ করা যাবে না, একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি গ্রামাটিক্যাল ভাষায় একটা শব্দকে জাজ করেন তাহলে সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে আমরা জানি যে এখানে বেশ কিছু রকম ভেদ রয়েছে। সেটা হচ্ছে
যখন টিউটর শব্দটা যাবেন তখন স্বাভাবিকভাবেই এটি হচ্ছে কি একটা কমন নাউন, কারণ অনেক শিক্ষক আছে, এর ভিতর টিউটর নামটা হচ্ছে কি আমার কমন নাউন। আর ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ হলে সেটা আমার কোথায় চলে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাবে। এ নিয়ে আমি সামনে আরো বিস্তারিত আলোচনা করব, আশা করি আপনারা ওয়েট এন্ড সি, এবং সামনে এই ব্যাপারগুলো নিয়ে আরো একটু ক্লিয়ার করব। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের এই লেকচারের আগামী 1-2 চ্যাপ্টার আমরা পিডিএফ আকারে গ্রুপে দিব, আপনারা সেখান থেকে যাদের বই নেই তারা একটু দেখে নেবেন। আসুন আমি আলোচনাটাকে একটু সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছি। তাহলে আমরা এই জায়গায় যেটা পেলাম সেটি হচ্ছে সমষ্টি বাচক, ঠিক আছে। এবার ফাইনালি আমরা দেখব ম্যাটেরিয়াল নাউনটা কি মূলত, ঠিক আছে। এই জায়গায় খেয়াল করে দেখেন, আমি আবার আলোচনা বেক করব আগামী দুটো, আজকের ক্লাস আগামী ক্লাসটিও আমাদের নাউন নিয়েই শুধু হবে, সো কনফিউশনের কিচ্ছু নেই। আর আজকের আলোচনার উপর ভিত্তি করে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বাসায় গিয়ে আমার বইটা আবার পড়তে হবে, তাহলে আরো কিছু কনফিউশন তৈরি হবে, তারপর পর্যায়ক্রমে কনফিউশনগুলি দূর হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যে বিষয়টা, এবার ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলা যাক, যে ম্যাটেরিয়াল নাউনটা কি মূলত। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে মূলত, লক্ষ্য করুন যে এই নাউনটা হচ্ছে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো বস্তুকে, মানে যদি আমি এখানে বলি যেমন গোল্ড আছে, গোল্ড, তাই কিনা, যেমন আমার আছে রাইস, তাই কিনা, এভাবে যেমন আমার আছে কি ওয়াটার, অর্থাৎ যেগুলো দ্বারা কোনো উপাদানের সমুদয় অংশকে বোঝায়, সম্পূর্ণকে, গোল্ড বলতে স্বর্ণ, অর্থাৎ সমুদয় অংশকে বোঝায়। এর সাথে আবার কমন নাউনের একটা দ্বন্দ্ব আছে। কমন নাউনের দ্বন্দ্ব কি, এখানে ম্যাটেরিয়াল নাউনটা আর কমন নাউনের ক্যারেক্টার কিন্তু প্রায় সেম, কিন্তু ভিন্ন কিছু বৈশিষ্ট্যর কারণে আমরা একে কমন নাউনে না ফেলে আলাদাভাবে ম্যাটেরিয়াল নাউনে আলোচনা করব। সেই ভিন্ন বৈশিষ্ট্যটাকে, যেমন আপনি যদি গোল্ড বলেন তাহলে আপনার কাছে কমন কমন মনে হতে পারে, যে আমার হাতে যেটা এখানেও গোল্ড বলা হচ্ছে, যেটা আমেরিকাতে আছে ওটাকেও গোল্ড বলা হচ্ছে, তার মানে কমন কমন মনে হচ্ছে না? হ্যাঁ, কমন কমন মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন ওই কমন কমন শর্তটার সাথে আমি আপনার সাথে একমত। তাহলে কেন তাহলে একে ম্যাটেরিয়াল বলতেছে? ভিন্ন কিছু বৈশিষ্ট্যের কারণে। চলুন এই ভিন্ন বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক। যেমন গোল্ড, আপনি দেখবেন, অথবা আমি যদি বলি রাইস অথবা ওয়াটার, এই রাইস, ওয়াটার অথবা গোল্ড, দেখুন এদেরকে কোনো না কোনো একক দ্বারা পরিমাপ করে আমরা বিনিময় করি। কি করি? কোনো একক দ্বারা কি করতে আমরা এটাকে পরিমাপ করে থাকি। কথাটা ক্লিয়ার? একটু খেয়াল করেন। যেমন আমি এখানে যদি রাইস বলি, গোল্ড বলি, যেমন এটাকে ক্যারেট দ্বারা আমরা কি করি, এটাকে পরিমাপ করি। আবার এই ওয়াটারকে এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ আমরা গ্লাস অথবা আমরা যে কোনো একটা পট দ্বারা একে পরিমাপ করি, অথবা লিটার বলতে পারি, তাই কিনা, এ লিটার অফ ওয়াটার। আবার দেখা যাচ্ছে যে কেজি দ্বারা, গ্রাম দ্বারা আমরা রাইসকে পরিমাপ করি। তার মানে আমাদের ম্যাটেরিয়াল নাউনের মেইন ক্যারেক্টার যেটা, এটা সাদৃশ্যপূর্ণ মনোভাব থাকা সত্ত্বেও এটি আমার ম্যাটেরিয়াল নাউন যখন আমরা একে কিভাবে কোনো একক দ্বারা পরিমাপ করব, অর্থাৎ কোনো একক দ্বারা একে হিসাব করব, সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি মনে করি এটি হচ্ছে একদম একমাত্র ক্যারেক্টার, এবং এর ভিত্তিতেই সমস্ত ম্যাটেরিয়াল নাউনকে আপনি আলাদা করতে পারবেন। যেমন আপনি স্বর্ণের ক্ষেত্রে ক্যারেট দ্বারা যেমন আলাদা করলেন, যেমন আমি যদি বলি পেপার, পেপার, তাহলে পেপার থেকে আপনি কি করবেন, পেপারকে স্বাভাবিকভাবে আপনি এখানে শীট দ্বারা, আপনারা যারা জানেন যে 500 শীটে 1 রিম হয়, তার মানে এক একটা শীট দ্বারা আমরা একে পরিমাপ করি। আমি আবারও বলছি, কি দ্বারা পরিমাপ করি? আমরা শীট দ্বারা পরিমাপ করি। কথাটা ক্লিয়ার? তাহলে শীট দ্বারা যদি পরিমাপ করি, তাহলে এই শীট দ্বারা পরিমাপ করার কারণে এটি আমার কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে এটি আমরা যদি গ্লাস অথবা লিটার দ্বারা পরিমাপ করি, তার মানে এটি প্রপার নাউন। এটি যেমন আমরা কেজি দ্বারা যদি পরিমাপ করি, তাহলে এটিও আমার কি ম্যাটেরিয়াল নাউন।
এটি একইভাবে যদি আমরা ক্যারেট দ্বারা পরিমাপ করি তাহলে সেটিও হচ্ছে আমাদেরকে ম্যাটেরিয়াল নাউন। এবার আসেন, এখানে আরেকটা চরিত্র আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে ওটা ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা জন্ম নেবে, ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা জন্ম নেবে সেটি হবে মূলত আমার কি কমন নাউন, সেটি হবে মূলত কমন নাউন। যেমন আমি যদি স্বাভাবিকভাবে উড বলি, উড বলি, তাহলে এই উডটা হচ্ছে মূলত আমার কি কাঠ, এটি ম্যাটেরিয়াল নাউন, এটি হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল নাউন। এখন আমি বললাম যে আমার সামনে যে টেবিলটা আছে, কথাটা বুঝতে পারছেন, এটা হচ্ছে কাঠের তৈরি। তাহলে এখন আমি বললাম দ্য টেবিল ইজ মেড অফ উড, ক্লিয়ার? মেড অফ উড। তার মানে আপনি খেয়াল করে দেখুন যে এই যে উড থেকে এটা হচ্ছে উড, এটা হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল নাউন, আর এখানে যে টেবিলটা এটি হচ্ছে আমার কি কমন নাউন, এটি হচ্ছে কমন নাউন। যেমন আমি যদি গোল্ড থেকে এটাকে চিন্তা করি যে দ্য রিং অফ, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ রিংটি সোনার তৈরি। তার মানে খেয়াল করে দেখুন এটি হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন আর এটি হচ্ছে মূলত আমার কি কমন নাউন। তার মানে এটি একটা ক্যারেক্টার, যে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পেলাম সেটি হচ্ছে যে এই জায়গায় যে ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা জন্ম নেবে ওটা কমন নাউন হবে। তবে এখানে একটা দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বটা আমি একটু ক্লিয়ার করি। দ্বন্দ্বটা হচ্ছে যে যেমন পেপার শব্দটাই যদি আপনি নেন, পেপার শব্দটা যে এখানে স্বাভাবিকভাবে ধরুন পেপার থেকে আমাদের কি কি তৈরি হয়, পেপার থেকে ধরুন আমরা বই তৈরি করি, তাই কিনা? তার মানে বইটা হচ্ছে কমন নাউন, বইটা হচ্ছে কি কমন নাউন, ইটস ওকে। আর এটি হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল নাউন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই পেপারটাও তো ব্যাম্বো থেকে তৈরি হয় অথবা আখ থেকে তৈরি হয়। তার মানে ব্যাম্বো থেকে যদি তৈরি হয় তাহলে তো এটা আমার কমন নাউন হওয়ার কথা ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এখান থেকে ফাইনাল প্রোডাক্ট যেটা হবে ওটা কমন নাউন হবে। কি বলছি? ফাইনাল প্রোডাক্ট, অর্থাৎ যেটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে, এই কাঁচামাল হিসেবে যেটা ব্যবহার করা হবে সেটা আমার কি ম্যাটেরিয়ালি থেকে যাবে। তার মানে এটাও কাঁচামাল ছিল, এটিও কাঁচামাল, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার বুক। তো বুক হচ্ছে আমার কি কমন নাউন, ক্লিয়ার? বুক হচ্ছে মূলত আমার কি কমন নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের ব্যাপারটা আমরা এক ধাপে যেটা দেখলাম সেটা হচ্ছে স্বাভাবিকভাবে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে মূলত যে যাকে কোনো একক দ্বারা আমরা পরিমাপ করি, পরিমাপ করে বিনিময় করি। আরেকটা বিষয় হচ্ছে যে এরা কোনো না কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, এরাই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। কথাটা ক্লিয়ার? একটু দ্রুত একটু কমেন্ট করে জানান যে আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা। এমদাদুল হক ভাই, আমি এই ব্যাপারে মানে আপনাদেরকে কিন্তু বলেছি যে কালেকটিভ নাউন হওয়ার জন্য নতুন নামকরণ লাগবে, কমন নাউনের প্লুরাল আমার কালেকটিভ নাউন হবে না। আশা করি লেকচারটা আবার একটু দয়া করে দেখে নেবেন। তাহলে আমার ম্যাটেরিয়াল নাউনের ক্যারেক্টার কি কি হলো? নাম্বার ওয়ান, ক্যারেক্টার হচ্ছে আপনি দেখবেন যে প্রথমত এটা কোনো একক দ্বারা গণনা করা হয়, অর্থাৎ সরাসরি গণনা করা হয় না, কোনো একক দ্বারা গণনা করা হয়, অর্থাৎ এটা যে কোনো একক হতে পারে। তারপর একইভাবে আমরা আরেকটা বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কি হিসেবে? কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কথাটা ক্লিয়ার?
কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে ব্যাম্বো এটাও কাঁচামাল, পেপারও কাঁচামাল। কাঁচামাল তো বুঝেন, এটি আবার আপনাদেরকে বুঝতে হবে যে কাঁচামাল জিনিসটা কি। কাঁচামাল জিনিসটা হচ্ছে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে কোনো কিছু তৈরির প্রাথমিক উপাদান হচ্ছে কাঁচামাল। অনেকে হয়তো কাঁচামাল বলতে শাক সবজি যদি মনে করেন, ইটস ওকে, ওটাও কাঁচামাল, কারণ তরকারি তৈরি করার জন্য ওটাও একটা কাঁচামাল। কিন্তু আমার কথা হচ্ছে যে কাঁচামাল জিনিসটা কি, কাঁচামাল জিনিসটা হচ্ছে কোনো কিছু তৈরির প্রাথমিক উপাদান। আমি ওটাকেই বোঝাচ্ছি, কোনো কিছু তৈরির প্রাথমিক উপাদান কাঁচামাল, আর এটাকে আরেকটা ক্যারেক্টার দিয়ে বোঝাচ্ছি কোনো একক দ্বারা একে পরিমাপ করা হয়। এই দুটো ক্যারেক্টার যদি ভালো করে মাথায় রাখতে পারেন, ইটস ওকে, আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না। আপনারা বই থেকে প্র্যাকটিস করেন, দেখবেন সব হয়ে যাচ্ছে। এবার আমি মূলত পুরো বিষয়গুলো নিয়ে এবার আরো আলোচনায় ব্যাক করব। অর্থাৎ এখানে তার আগে আমি ছোট্ট একটা কাজ করতে চাই, অ্যাবাস্টিক নাউনটা নিয়ে আমি আরো একটু ডিটেলস কথা বলতে চাই। ঠিক আছে, অ্যাবাস্টিক নাউনটা নিয়ে আমি আর একটু ডিটেলস কথা বলতে চাই। এর কারণটা হচ্ছে যে আমাদের এর আগে তো জাস্ট আমরা দেখছিলাম যেটা, সেটা হচ্ছে এই কনক্রিট নাউনের যে অ্যান্টোনিম হচ্ছে মূলত আমার অ্যাবাস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবাস্ট্রাক্ট নাউনের ব্যাপারে আমাদের আরেকটা বিষয় যে এটাকে আরো একটু ডিটেল জানতে হবে। ঠিক আছে, আমরা যদি এটা ডিটেল জানতে চাই তাহলে কয়েকটা ক্যারেক্টার মাথায় রাখবো, কয়েকটা ক্যারেক্টার মাথায় রাখবো। এটা বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে। যেমন কোয়ালিটি একটা ক্যারেক্টার। ঠিক আছে, কোয়ালিটি জিনিসটা কি? কোয়ালিটি হচ্ছে আমরা দোষ গুণ যেটা অ্যাডজেক্টিভ থেকে জন্ম নেয়। কোথা হতে আসে? এটা অ্যাডজেক্টিভ থেকে জন্ম নেয়। ঠিক আছে, কোয়ালিটি রিলেটেড যত নাম আছে, যেমন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কি জানি, যেমন আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম অনেস্ট, তাই কিনা? এখন অনেস্ট এর সাথে যদি ওয়াই যোগ করি তাহলে কি হচ্ছে? অনেস্টি। তাহলে অ্যাডজেক্টিভ থেকে আসতেছে। এখন আমি যদি স্বাভাবিকভাবে বলি গুড, গুডের সাথে যদি নেস যুক্ত করি তাহলে হচ্ছে কি? গুডনেস। তাহলে এটি কি? গুডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে এখানে আমাদের কি সাফিক্স এনইএসএস যোগ হলো, ফলে হচ্ছে কি? গুডনেস। তার মানে সেটি হচ্ছে মূলত আমার কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে অ্যাডজেক্টিভ থেকে জন্ম নেওয়া যে নাউনগুলো সেগুলো হচ্ছে কি? আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কিভাবে সাফিক্স যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি সে ব্যাপারে একটু পরে আমি বিস্তারিত কথা বলবো। আর দ্বিতীয়তটা হচ্ছে যে অ্যাকশন। অ্যাকশনের ক্ষেত্রে অধিকাংশই ভার্ব থেকে জন্ম নেয়। অধিকাংশই কি হয়? ভার্ব থেকে জন্ম নেয়। এখন অধিকাংশই ভার্ব থেকে জন্ম নেয়, এর কারণটা হচ্ছে ভার্ব, যেমন আমি যদি বলি, যেমন মুভমেন্ট লিখেছিলাম, অথবা এই ওয়ার্ডটাই যদি আমি ব্যাখ্যা করি, অ্যাক্ট কে আমি যদি লিখি অ্যাকশন, তাহলে দেখুন এটি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমি যদি আবার লিখি ড্রাইভ, এটা যদি লিখি ড্রাইভার, তাহলে এটি আমার আবার কি? ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে এটি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন না। তার মানে কোন ধরনের সাফিক্স গুলো যুক্ত হলে আমার দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এই সাফিক্স গুলো আমরা একটু পরেই শিখব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম যে অধিকাংশ ভার্ব থেকে আসা যে নাউনগুলো, যেগুলো সাফিক্স আমরা একটু পরেই জানবো, সেই সাফিক্সের ভিত্তিতে আমরা দেখব যে এই অ্যাকশন জাতীয় ভার্ব কোনগুলো, সরি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো। কথাটা ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের তারপরের অপশনটা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতি, এই বিভিন্ন পরিস্থিতির যে নামগুলো, এগুলো আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি যদি বলি ইয়থ অথবা ট্রুথ, দেখেন এগুলো এক একটা অবস্থা। ইয়থ যৌবন, এটা একটা অবস্থা। যেমন আমি যদি বলি ম্যানহুড, যেটা পরীক্ষায় এসেছিল ম্যানহুড, তাহলে এই ম্যানহুড এটি হচ্ছে কি? একটা অবস্থা। কথাটা ক্লিয়ার? তার মানে আপনি অসুস্থ, তাহলে এটা কি হবে? আপনার সিকনেস।
তাহলে এটা একটা অবস্থা, অর্থাৎ বিভিন্ন অবস্থার নামগুলোও আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইনালি যেটা আমাদের মাথায় রাখতে হবে, ভালো করে খেয়াল করেন, সেটি হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স। আর্ট অ্যান্ড কি সায়েন্স। এখন আর্ট অ্যান্ড সায়েন্স এগুলি কোনগুলো, এগুলির ক্ষেত্রে আমরা আরো একটু ভালো করে জানবো। ওই যে একটু আগেই যেটা বলেছিলাম ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে যেমন আমি যদি বলি কেমিস্ট্রি, কেমিস্ট্রি, এখন কেমিস্ট্রি শব্দটা হচ্ছে মূলত আমাদেরকে সরাসরি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এটি নিয়ে কিন্তু একবার একটা বিতর্ক আসছিল, অর্থাৎ প্রথমবার যখন প্রাইমারিতে এই ওয়ার্ডটা আসে তখনও আমার শিটে এই ওয়ার্ডটা হুবহু ছিল, সেটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে। বাট কোনো একটি প্রকাশনে এটিকে প্রপার নাউন দিয়ে দেওয়ায় একটা বিতর্ক জন্ম নেয়। পরবর্তীতে এটা আমাকে অনেকটাই ফেস করতে হয়েছে, যেহেতু আমি দীর্ঘদিন যাবত সেই 2012 সাল থেকে যখন থেকে পড়াই তখন থেকেই কেমিস্ট্রিকে পড়িয়ে আসতেছে। তো যাই হোক, এই এখানে আর্ট অ্যান্ড সায়েন্স, সায়েন্স যেমন আমি যদি বলি ফিজিক্স, ফিজিক্স শব্দটা কিন্তু এটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বলতে পারেন ফিজিক্স আপনার কাছে, দেখুন একটি ল্যাঙ্গুয়েজ আপনার অঞ্চল অথবা দেখা যাচ্ছে যে আপনি যেখানে বেড়ে উঠেছেন, যে ভাষাগুলো আয়ত্ত করেছেন, তার উপর ভিত্তি করে আপনার চিন্তা চেতনা গড়ে উঠেছে। তার মানে আপনার চিন্তার সাথে মিলছে না, এর মানে সেটি ভুল নয়। কারণ হতে পারে আপনি যখন থেকে মানে আপনার বেড়ে ওঠাটাই একটা ভুলের ভিতর হয়েছে, তার মানে ভুলটাই আপনার কাছে সঠিক। আর ভাষা, এই যে আমরা ল্যাঙ্গুয়েজ অংশে যে ক্লাসগুলো করব, এগুলো কোনো মানে ভাষার আগে জন্ম নেয় নাই, তার মানে যেহেতু ভাষার পরে জন্ম নিয়েছে, তার মানে ব্যাকরণ ওই ভাষাকে প্রায়োরিটি দিয়ে তার মতো করে এটাকে লিপিবদ্ধ করেছে। ফলে দেখা যাচ্ছে কোথাও আপনার যুক্তি মিলবে, কোথাও আপনার যুক্তি মিলবে না। এর ভিতরেই একটা নিউট্রাল পথ আপনাকে খুঁজে বের করে নিতে হবে। আর যেটা মিলবে না এটাই ব্যাকরণে প্রায় সময় বলে দিচ্ছে এটা নিপাতনের সিদ্ধ, এটা এক্সেপশনাল। তার মানে ওখানে যুক্তি না দিয়ে বরঞ্চ ওই জিনিসটাকে আপনাকে ধারণ করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন আসেন, আমি যে আর্ট অ্যান্ড সায়েন্স, তার মানে ফিজিক্স শব্দটাকে আমাদের ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলি সবই হচ্ছে মূলত আমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং ল্যাঙ্গুয়েজ যেগুলি আমরা বলবো, ল্যাঙ্গুয়েজ একটি বাংলা বলেন ইংলিশ বলেন, এরাও অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন মিউজিক, গ্রামার, এরাও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন এগুলিতে অ্যাবস্ট্রাক্ট নাউন কেন বলা হয়, কারণ এগুলি এক একটা বিদ্যার শাখা। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ যেমন এখানে কেমিস্ট্রিকে এটা ব্রাঞ্চ অফ কে সায়েন্স, অর্থাৎ সায়েন্সের একটা শাখা মাত্র। তার মানে এখানে যদি সায়েন্সের একটা শাখা হয়, এটা প্রতিনিয়তই কি হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, এটা কিন্তু শেষ নেই। তার মানে এই কারণেই এটাকে কে আপনি গণনার আওতাধীনে নিতে পারছেন না। এই কারণে কেমিস্ট্রি, সায়েন্স এটাকে যদি আপনি জাস্ট একটা বই মনে করেন, তবে আপনার কাছে এটাকে প্রপার মনে হতে পারে, কিন্তু ওই ধারণটাই বল। কারণ কেমিস্ট্রি বলতে একটা বইকে বোঝাচ্ছে না, একটা বিদ্যার ব্রাঞ্চকে বোঝাচ্ছে। একইভাবে একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, এটা কে কাউন্টেবল না, যার কারণে ইংলিশ বলেন, বাংলা বলেন অথবা হিন্দি বলেন, এরা কাউন্টেবল না। দ্যাট মিনস এরা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যদি কারো কনফিউশন থাকে তাহলে কথা বলতে পারেন, আমি আবার পুরো আলোচনায় ব্রেক করব। তবে আমি তার আগে কিছু সাফিক্স শিখে নেব। এই সাফিক্সগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। কথাটা ক্লিয়ার? ওকে, প্লিজ YNR খুব দ্রুত। আমি আবারও বলছি যে এই ব্যাপারগুলো আপনাকে উন্মুক্তভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, আমি বিষয়টাকে আবার একটু ক্লিয়ার করছি যে আর্ট অ্যান্ড সায়েন্সটা নিয়ে আপনারা যখন রিপিট নেবেন তখন আরেকটু আমাকে একটু কনফার্ম করবেন যে লাস্টে অথবা কোন পয়েন্টটা, তাহলে হয়তো রিপিট করার জায়গাটা আমার জন্য ক্লিয়ার হবে। আর্ট অ্যান্ড সায়েন্স ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলছি, প্রথমত একটু মুখস্থ করে নেন। আর্ট অ্যান্ড সায়েন্স হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই আর্ট অ্যান্ড সায়েন্সের যেমন আর্ট শিল্পকলার ভিতর যেমন মিউজিক আছে, তার মানে মিউজিক হচ্ছে আমার কি
এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন সায়েন্সটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়। এখন সায়েন্স একটু খেয়াল করে দেখেন, যেমন এখানে আর্টস, আর্টস এর ভিতর কি আমার ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ইংলিশ, বাংলা, হিন্দি, তার মানে সেগুলোও কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন সায়েন্সের ভিতর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলি রয়েছে, তার মানে এগুলোও হচ্ছে কি আমার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট এইটুকুই মূলত হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু আবারও বলছি, যখন ল্যাঙ্গুয়েজ হবে, আমি আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ হলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ল্যাঙ্গুয়েজ হলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা এটা ওপেন ভাবে আমার কথাগুলোর সাথে ম্যাচিং করেন, কনফিউশন তৈরি করার কোনো কিছু নেই, ঠিক আছে? ওকে, আমি বলছি কেমিস্ট্রি। কেমিস্ট্রি শব্দটা একটু ভালো করে খেয়াল করেন। কেমিস্ট্রি শুধু না, ফিজিক্স, ম্যাথমেটিক্স সব কিছুর ক্ষেত্রেই কেমিস্ট্রি কনসেপ্টটা কি? কেমিস্ট্রি কনসেপ্টটা হচ্ছে যে এটি হচ্ছে একটা কি বিজ্ঞানের শাখা। আমি আবার বলছি, এটা বিজ্ঞানের শাখা। আপনি যেটা কেমিস্ট্রি বলতে একটা বইকে বুঝেন, একটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব বুঝেন, জাস্ট এইটুকু বলতে কিছু না। এটা হচ্ছে একটা বিজ্ঞানের শাখা, যেটা হচ্ছে আনলিমিটেড। কথাটা ক্লিয়ার? আমরা আগামী নেক্সট সামনের ক্লাসে জানবো যে এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর ভিতরে যারা আছে সবাই আনকাউন্টেবল। তার মানে কি আপনি কেমিস্ট্রিকে কাউন্ট করতে পারবেন না। এটার বিদ্যা প্রতিনিয়তই এক্সপান্ড হচ্ছে এবং এটা ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। আর একইভাবে ফিজিক্স বলেন, ম্যাথমেটিক্স বলেন, সবই একই কাতারভুক্ত। এই কারণে অবশ্যই দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো সরাসরি যতটুকু বুঝালাম আবার দেখবেন, না হলে আবার মুখস্থ করে নেবেন। ওকে, বুঝতে পারলে ইটস ওকে, না হলে ডিরেক্টলি মুখস্থ করে ফেলবে। দেখেন, আমাদের এই জায়গায় ভালো করে একটু খেয়াল করে দেখেন যে সাফিক্স, আমাদের কিছু সাফিক্স শিখব। এই সাফিক্সগুলো যুক্ত করে আমরা খুব সহজেই অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারবো। এর ভিতর হচ্ছে ডিসি, আমি একটু ফাঁকা করে লিখতেছি পরবর্তী সুবিধার জন্য। ডিসি হালিম, এটা আপনারা কাছাকাছি মনে করবেন। টিটি সেন, টিটি সেনকে পুরস্কৃত করলো। অর্থাৎ টেকনিকটা হচ্ছে ডিসি হালিম টিটি সেনকে কি করলো? পুরস্কৃত করলো। এখন আপনাদের এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, যে যেহেতু আমি আপনাদের বোঝানোর কনসেপ্টগুলো ক্লিয়ার করতে চাচ্ছি, এই কারণে আমি পারতপক্ষে যেগুলো আপনাদের ম্যাটেরিয়ালসে আছে, অর্থাৎ বইতে আছে, তার যেগুলো আসলেই খুব জরুরি না, বাট আপনি বইতে অনেক গুছানো পাবেন, সেগুলো শুধু আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি। হয়তো এখানে বোর্ডে তোলা আর বইয়ে থাকা একই কথা। এই কারণে আমাদের সময় সেভ করতে হবে এবং আমরা এতদিন যাবত যেটা বুঝতেছি না সেটাকে আরো বেশি ভালো করে বুঝতে হবে। ওকে, দেখুন এখানে ডিসি, প্রথমত ডিতে ডোম, এটা একটু মাথায় রাখেন, আমি কনসেপ্টগুলো একটু লিখে নিই তাহলে ক্লিয়ার হবে। যেমন সিই, সি ওয়াই, কথাটা ক্লিয়ার? একইভাবে এটি দ্বারা হুড বোঝাবে, আর এটি হচ্ছে আমার এ এল, তারপর এলতে হচ্ছে এ এল, এই দুটো আমরা একসাথে নেব, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ইজন, এটা হচ্ছে ম্যান্ড, আরেকটা হচ্ছে আমাদের মনে, ঠিক আছে? আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি PHON শন, আমরা আরেকটা নিতে পারি, অথবা এই দুটো থেকে নিচে নিচে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। PH শন, আমাদের একটু জায়গা সংকট হচ্ছে, আপনারা আপনাদের মতো করেই একটু ঠিক করে নেবেন। ওকে, তাহলে এখানে আরেকটা আমাদের কনসেপ্ট আসবে শিপ, তারপর এটি দ্বারা ENCE, আরেকটাকে আমি একটু নিচে নিয়ে নিলাম, নেস।
ক্লিয়ার? ওকে, এখন তার মানে সাফিক্স জিনিসটা কি? যেমন অ্যাপ্রোভ শব্দটা এর সাথে যদি আমি এল যুক্ত করি তাহলে হবে কি আমার অ্যাপ্রোভাল। তাহলে এই যে লাস্টে যেটা যুক্ত হবে এটিকেই বলা হয় কি সাফিক্স। আর একই সাথে প্রিফিক্স কি, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হতে পারে। প্রিফিক্স হচ্ছে যেমন এর পূর্বে যদি আমি ডিজ যুক্ত করি, তাই কিনা, তাহলে এই বাক্যটা হবে ডিজ অ্যাপ্রুভাল। তাহলে এই ডিজটা হচ্ছে আমার প্রিফিক্স, অর্থাৎ পূর্বে যেটা থাকবে, প্রি মানে কি পূর্বে, পূর্বে থাকবে কি প্রিফিক্স, তারপর শেষে থাকবে কি আমার সাফিক্স। তাহলে এখানে যেদেরকে লিখেছি আমি সব কটাই হচ্ছে আমার কে এখানে সাফিক্স, যাদেরকে যুক্ত করে আমি খুব সহজে কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। কথাটা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন যে এই ডোম ওয়ার্ডটি দ্বারা পরীক্ষায় যেটা আসছিল, যেমন উইজডম পরীক্ষাটাই আসছিল, তার মানে কি এটি আপনি মুখস্থ করে ফেলবেন। এইরকম উইজডম ফ্রিডম যত আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই জায়গায় কিংডম যে শব্দটা, কিংডম শব্দটা কমন নাউন। এটি কি কমন নাউন? এই কিংডম এরকম কমন নাউন আরো রয়েছে, তাই কিনা? এখানে শুধু খেয়াল করে দেখেন যে ডোম শব্দটা দ্বারা যেটা তৈরি হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যদি কিংডম হয় তাহলে সেটি কমন নাউন, আবার যদি ফ্রিডম হয় তাহলে সেটিও অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে ব্যতিক্রমটা জাস্ট এটা একটু মুখস্থ করে নেবেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা যদি সিই দেখি, এই সিই দ্বারা যেমন আমাদের হচ্ছে প্র্যাকটিস, অ্যাডভাইস। দেখেন এই অ্যাডভাইস অথবা প্র্যাকটিস এগুলো আমার কি সিই সাফিক্স রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন যে আমাদের নাউন এবং ভার্ব এই দুটি ওয়ার্ড নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বটা কিরকম? যেমন আমি যদি বলি প্র্যাকটিস, এটি হচ্ছে আমার কি নাউন, আবার যদি প্র্যাকটিস অ্যাসি থাকে তাহলে এটি হচ্ছে আমার কি ভার্ব। একইভাবে অ্যাডভাইস শব্দটা এই কারণেই এই শব্দ দুটো পরীক্ষায় আসে। অ্যাডভাইস শব্দটা হচ্ছে কি আমার এটি ভার্ব, এটি হচ্ছে কি নাউন। আশা করি এই পার্থক্যটা আপনারা একটু মাথায় রাখবেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন যেমন এটা হচ্ছে প্রাইভেসি, তাই কিনা, একুরেসি, অর্থাৎ সি ওয়াই যুক্ত যেটা, এটা হচ্ছে আমার কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যেমন আমরা ম্যানহুড লিখেছিলাম যেটি পরীক্ষায় আসে, যেমন চাইল্ডহুড, অর্থাৎ এরা হচ্ছে আমার কি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, একইভাবে লক্ষ্য করে দেখেন যেমন আমরা আপনি যদি কোনো মার্কেটে যান, জুতার দোকান অথবা কোনো ফ্যাশন হাউসে, দেখবেন অনেক সময় লেখা থাকে নিউ অ্যারাইভাল, তার মানে কি নতুন যেটা আসছে। তাহলে এ এল যুক্ত যদি হয়, একটু আগে লিখছিলাম কি আমি ওখানে, মানে একটু আগে যেটা লিখছিলাম অ্যাপ্রুভাল, এই যে অ্যাপ্রুভাল এরা হচ্ছে মূলত হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আপনি যদি দেখেন নিউট্রিশনাল, এই নিউট্রিশনাল শব্দটা আবার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ভালো করে মাথায় রাখেন। যেমন লিগেল শব্দটা কি, এটিও অ্যাডজেক্টিভ। আমি কথাটা বুঝাতে পারছি? এখানে লিগেল শব্দটাও হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করেন। তাহলে নিউট্রিশনাল, যদিও এখানে আরেকটা শব্দ আছে নিউট্রিশাস, এটিও অ্যাডজেক্টিভ, অর্থাৎ পুষ্টিকর বলতে এটিও অ্যাডজেক্টিভ, এটিও অ্যাডজেক্টিভ। তবে যদি সরাসরি যেমন নিউট্রিশনাল চার্ট, নিউট্রিশনাল ইনফরমেশন, ওকে, অর্থাৎ নিউট্রিশনাল আর্টিকেল এরকম যদি হয় তাহলে নিউট্রিশনাল হবে। আর যদি সরাসরি ফুড হয় তাহলে নিউট্রিশাস কি হবে, ফুড হবে। কথাটা ক্লিয়ার? ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যথারীতি নিয়মটা পড়বেন, সাথে ব্যতিক্রমটাও একটু পড়ে ফেলবেন। কথাটা ক্লিয়ার? এবার আসুন আমাদের ইজম শব্দটা, ইজম আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করবে। যেমন আপনি যদি সোশ্যালিজম বলেন, তাহলে এই সোশ্যালিজম সমাজতন্ত্র,
সোশ্যালিজম সমাজতন্ত্র, তাহলে এটি হচ্ছে মূলত আপনার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি বলেন হিরোইজম, এটি পরীক্ষায় এসেছিল, হিরোইজম শব্দটা পরীক্ষায় এসেছিল, এটি গুরুত্বপূর্ণ যে হিরোইজম, তাহলে এটি হচ্ছে আপনার কে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আপনার যদি এটির পরিবর্তে ইজম এর পরিবর্তে যদি ইস্ট থাকে তাহলে কিন্তু ওটা আবার কমন নাউন হয়ে যাবে। কিরকম? যেমন সোশ্যালিজম না থেকে যদি সোশ্যালিস্ট থাকে, যেমন ইসলামিজম না থেকে ইসলামিস্ট যদি থাকে, তাহলে কিন্তু ওটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, ওটা কমন নাউনে চলে যাবে। কথাটা ক্লিয়ার? তার মানে পাশাপাশি আপনাকে এটাও একটু ভালো করে মাথায় রাখতে হবে, এটাও কি করতে হবে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতেছি যে ইজম থাকলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যদি ইস্ট থাকে তাহলে সেটি কি হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। এখন আসেন যেমন এই অ্যামিঅ্যান্টি, যেমন আমি লিখেছিলাম মুভমেন্ট, তার মানে এই মুভমেন্ট অ্যামিঅ্যান্টি আছে ম্যান্ট, তাহলে এটি হচ্ছে মূলত আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি আমরা বলি এগ্রিমেন্ট, তাহলে এই এগ্রিমেন্ট এটিও আমার কি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এটিও আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু পরীক্ষায় একটা নাউন আসছিল যেটা, সেটা হচ্ছে জাজমেন্ট, এটি পরীক্ষায় আসছিল, তার মানে এটি আপনাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। জাজমেন্ট, মুভমেন্ট, এগ্রিমেন্ট, জাজমেন্ট, ম্যান্ট যুক্ত হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এখন একইভাবে মনি, যেটা টেস্টিমনি, সিরিমনি, এই শব্দগুলোই তো কমন, তাই কিনা? এই টেস্টিমনি শব্দটা দিয়ে আমার যদি লাস্টে মনি থাকে তাহলে সেটি কি হবে, অর্থাৎ যেটাকে আমরা বিবৃতি বলি, এটি হবে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এবার আসেন আমাদের এখানে, যেমন এই জায়গায় আমরা একটু মুছে ফেলি, যেমন শন আছে, এখানে টি ওয়াইটা মিস পড়ছে, যেমন টি ওয়াইও হতে পারে। কথাটা ক্লিয়ার? টি ওয়াইও আমার এখানে হতে পারে, যেমন পোভার্টি, পোভার্টি, বিউটি, যেমন বিউটি শব্দটা পরীক্ষায় আসছে, কি বিউটি। কথা বুঝতে পারছেন? বিউটি শব্দটা একটু মুখস্থ করবেন, আর পোভার্টি শব্দটাও আপনার লাগবে, এটা আমরা পরবর্তীতে বলবো। পোভার্টি শব্দটাও লাগবে, অর্থাৎ এটি, কারণ হচ্ছে পোভার্টি শব্দটা কেন লাগবে, কারণ এটি পোর থেকে আসছে, বিশেষ করে যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাবেন তখন এটা লাগবে। আর বিউটি শব্দটা এটি হচ্ছে আমার মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এটা সৌন্দর্য বোঝাচ্ছে। বাট যদি এটি ব্যক্তির নাম বোঝায়, ব্যক্তির নাম যদি বোঝায় তাহলে প্রপার নাউন হতে পারে। এ নিয়ে আমি পরে কথা বলবো, আজকে ট্রান্সফরমেশন অফ নাউন্স নিয়ে কথা বলবো না, আমরা এটা পরে কথা বলবো। তবে পোর থেকে আছে পোভার্টি, তার মানে এটা দারিদ্রতা, এটি হচ্ছে ইটি ওয়াই থাকায় এটি হচ্ছে মূলত আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার দেখেন এই সন দিয়ে তো পাবেন, যেমন অ্যাকশন, যেটা আমরা একটু আগে বলেছিলাম, যেমন অ্যাফেকশন শব্দটা পরীক্ষায় এসেছিল, কি আসছিল, অ্যাফেকশন। তাহলে এই অ্যাফেকশন শব্দটা মুখস্থ করেন, যেগুলো পরীক্ষায় আসে ওগুলি ঘুরে ফিরেই আসে, যেমন অ্যাকশন, সন আছে। কথাটা বুঝতে পারছেন কিনা? এইরকম ভাবে যে কোনো সন দিয়ে শব্দ পাবেন সবই আমার কি হবে, আমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এখন টি এইচ এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দ্বারা, যেমন আমি একটু আগে বলছিলাম যে ট্রুথ, এটি পরীক্ষায় কিন্তু আসে, ট্রুথ। তারপর বলেছিলাম কি ইয়থ, এগুলি কিন্তু পরীক্ষায় আসে। যেমন ডেপথ, এগুলি আপনার দরকার হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? যে এই টি এইচ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, আমি আবার বলতেছি, এই টি এইচ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে আমার কি অ্যাবস্ট্রাক্ট। ওকে, যেমন আপনি আরেকটা পরীক্ষায় আছে, সেটা হচ্ছে স্ট্রেংথ, ঠিক আছে, অর্থাৎ টি এইচ, যেমন ওয়াইড থেকে হোয়াইট, এটাও পরীক্ষায় আসে। কথাটা ক্লিয়ার? এই শব্দগুলো হচ্ছে আমার সরাসরি অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে পরীক্ষার হলে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন উল্লেখ করে আসে না, অনেক সময় পরীক্ষায় প্রশ্নগুলো আসে জাস্ট কিসের উপর ভিত্তি করে, যে এটি নাউন কি নাউন না, এর উপর ভিত্তি করে পরীক্ষায় আসে। তারপর একইভাবে আমরা দেখতে পাচ্ছি
এটা তো বুঝতেই পারছেন, মিশন অ্যাডমিশন যাই বলেন এটা SIO এন দিয়ে হয়। তারপর শিপ, ফ্রেন্ডশিপ, লিডারশিপ, তাই কিনা, যত শিপ দিয়ে আছে এটা হচ্ছে ওনারশিপ। যেমন ওনারশিপ শব্দটা পরীক্ষায় আসে, ওনারশিপ, তার মানে এই শিপ দিয়ে যেটা হয় সেটি হচ্ছে কি অ্যাবাস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? এখন এরপর কাইন্ডনেস আমরা বলেছি, গুডনেস বলেছি, এগুলো হচ্ছে মূলত কি আমাদের অ্যাবাস্ট্রাক্ট নাউন। আর ENCE দিয়ে যেমন আমাদের ইনোসেন্স আছে, তাই কিনা, অবিডিয়েন্স আছে, এই শব্দগুলো আমি সবগুলোই লিখতেছি না, একটু খেয়াল করেন। জাস্ট এই টেকনিক দিয়ে আপনি সবগুলোই মুখস্থ করতে পারেন এবং এই সব কিছুই আপনি আমাদের বইতে বিস্তারিত পাবেন। আমার কাজ হচ্ছে বোঝানো, বাকি মুখস্থ আপনি চাইলে আমি যেগুলো বলতেছি এগুলি নোট করেও মুখস্থ করতে পারেন। ওকে, আর তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলো। তাহলে ডি তে ডোম, সি তে CE, CY, এইচ এ হুড, এ তে এ, এল এ তে এল, ইজম, ম্যান্ট মনি, TH, শন, আবার TY, তারপরে এস এ তে শন, আবার কি শিপ। একইভাবে ই তে ENC এবং এন এ তে কি নেস। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার আমি এই আমরা নাউন পড়লাম মোট কয় প্রকার, এখন 5 প্রকার। এই 5 প্রকার নাউনের 4 প্রকার পড়েছি কনক্রিট নাউন, আরো 1 প্রকার পড়েছি কি আমরা অ্যাবাস্ট্রাক্ট নাউন। তাহলে এই হচ্ছে টোটাল 5 প্রকার। এই 5 প্রকারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। এগ্রিমেন্টটা নিয়ে আমরা কথা বলবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। এখন প্রথমত আসে আমাদের প্রপার নাউন। প্রথমত প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে মনে রাখবেন যে প্রপার নাউনের ক্ষেত্রে এটা অলওয়েজ কি সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। কিরকম? যেমন আমার যদি বলি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ দেখুন এই নামটা অনেক বড় দেখা যাচ্ছে, তারপরেও এটি কি হবে আমার সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? কারণ এটি একটি দেশের নামকে বোঝাচ্ছে। এটি কি আমার সিঙ্গুলার, কারণ এটি একটি দেশের নামকে বোঝাচ্ছে। এই কারণে যদি এটি দিয়ে আপনি একটা বাক্য লেখেন যে ইজ অর আর এ রিচ কান্ট্রি, রিচ কান্ট্রি, তাহলে দেখেন এই জায়গায় আমাদের উত্তর হবে কি ইজ, উত্তর হবে কি ইজ। এখন আপনি যদি বলেন ইউনাইটেড স্টেটস, এখানে এস আছে, এটি আর হবে না, এটি আর হবে না, কারণ এটি হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউন অলওয়েজ কি হবে আমার সিঙ্গুলার হবে। যেমন আমি যদি বলি স্বাভাবিকভাবে টম এন্ড জেরি, টম এন্ড জেরি, তাহলে এখানে অ্যান্ড আছে, অ্যান্ড থাকার পরও এটি প্রপার নাউন, কারণ এটি দ্বারা যদি একটা কার্টুন সিরিজকে বোঝায়, কি বোঝায়? যেমন ইজ এ ফেমাস কার্টুন সিরিজ, ফেমাস কার্টুন সিরিজ, ভালো করে খেয়াল করেন, টম অ্যান্ড জেরি ইজ এ ফেমাস কার্টুন সিরিজ। এখন যদি এটাকে আমি বলি তাহলে এই টোটালটা দ্বারা একটা কার্টুন সিরিজের নাম বোঝাচ্ছে, এই কারণে এটি হচ্ছে আমার কি সিঙ্গুলার। এখন যদি এরকম হয় আর আর হতে পারে কখন? যদি আমি বলি আর টু ফ্রেন্ডস, আর টু ফ্রেন্ডস, অর্থাৎ টম এন্ড জেরি হচ্ছে দুজন বন্ধু, তাহলে এখানে আর হবে, কারণ এটাকে আলাদা আলাদা যদি বোঝানো হয়, আলাদা আলাদা বোঝালে টম দ্বারা একজনকে বোঝাচ্ছে, জেরি দ্বারা আরেকজনকে বোঝাচ্ছে, এই কারণে এটা আর হবে যদি এরকমটা হয়। কিন্তু যদি টোটালটা একটা কার্টুন সিরিজকে বোঝাচ্ছে তখন এটা ওই সিরিজের নামকে বোঝাচ্ছে, এই কারণে সেই ক্ষেত্রে আমাদের ইজ হবে। তাহলে আমরা একটা বিষয় এখানে খেয়াল করলাম যে প্রপার নাউন দেখতে যেমনটাই হোক, দেখতে সিঙ্গুলার মতো হোক, দেখতে প্লুরালের মতো হয়, এরা অলওয়েজ আমার কি হবে, অলওয়েজ এরা আমার কি হবে সিঙ্গুলার হবে। এটি হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের আমরা ক্যারেক্টার জানলাম, এ অলওয়েজ কি হবে সিঙ্গুলার হবে। এবার আসেন আমরা কমন নাউন নিয়ে কথা বলবো।
তাহলে কমন নাউনের ক্যারেক্টার কি? কমন নাউন হচ্ছে এটি একই সাথে সিঙ্গুলার হতে পারে, এটি আমার কি হতে পারে, প্লোরাল হতে পারে। এই দুটি ক্যারেক্টারই হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লোরাল হতে পারে। যেমন আমি যদি বলি এ বয় ইজ কামিং, অর্থাৎ একজন বালক আসতেছে, তার মানে কি এটি হচ্ছে আমার কি সিঙ্গুলার। আবার একই সাথে এটি প্লোরাল হতে পারে, কি হতে পারে, যে টু বয়েজ আর কামিং। দেখেন এটি আমার কি প্লোরাল, এটি হচ্ছে আমার প্লোরাল, অর্থাৎ তাহলে এটি সিঙ্গুলারও হতে পারে, এটি প্লোরালও হতে পারে। তবে একটা শর্ত আপনাকে মাথায় রাখতে হবে, শর্ত হচ্ছে যে একে আপনি ডিটারমিনার ছাড়া লিখতে পারবেন না। যদি সিঙ্গুলার লেখেন তাহলে সিঙ্গুলার লিখলে আপনি কি কিভাবে লিখতে পারেন, আপনি লিখতে পারেন দা বয় লিখতে পারেন, এটা ঠিক আছে, দা বয় ইজ কামিং, এ বয় ইজ কামিং, তাই কিনা? কিন্তু আপনি একটা জিনিস লিখতে পারেন না, সেটা হচ্ছে যদি সিঙ্গুলার হয়। আমি আবারও বলছি, সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু এটা আপনি লিখতে পারবেন না, বয় ইজ কামিং, বয় ইজ কামিং, অর্থাৎ সিঙ্গুলার হলে একে একাকী লিখতে পারবেন না। আমি আবারও বলছি, সিঙ্গুলার হলে একাকী লিখতে পারবেন না, অর্থাৎ এটি ভুল। আর যদি প্লোরাল হয় তাহলে খেয়াল করে দেখেন, আপনি যেমন এখানে বলতে পারতেন যে বয়েজ আর কামিং, অর্থাৎ এই অবস্থায় আপনি লিখতে পারবেন বয়েজ আর কামিং, এটি লিখতে পারবেন। আবার দেখা যাচ্ছে যদি বহু বচন হয়, এটা এর আগে আপনি কি দাও বসাতে পারবেন। তার মানে এখানে একটা অপশন হচ্ছে যে দি এর ব্যবহারটা এটি সিঙ্গুলারের সাথেও হয় দি, এটির সাথে কি এটি প্লোরালের সাথেও আমার দি হয়। আমি আবারও বলছি যে দি সিঙ্গুলারের সাথে হয়, প্লোরালের সাথে হয়, তবে প্লোরালের সাথে না ব্যবহার করলেও আমার বাক্য হবে, কারণ দি এর উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট করা। বাট সিঙ্গুলারের সাথে যখন হবে তখন দি ব্যবহার করতে পারবেন, অথবা যদি নির্দিষ্ট না করেন এ ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কোনো একটা ডিটারমিনার ইউজ করতে হবে। এখন ডিটারমিনার কি, এ নিয়ে আমরা সামনে স্বতন্ত্র লেকচার আছে, তখন আমরা জানবো। এর ভিতর যেমন আমাদের এ এন ডি একটু আপনারা লিখে নেন, ডিটারমিনার, জাস্ট আমাদের নাউনের ক্লাসটা যাতে পার হতে পারে। তারপর মাই, ইউর, দিয়ার, এগুলি ডিটারমিনার, কথাটা ক্লিয়ার? যেমন সাম, মেনি, মাস, আপাতত এগুলো মুখস্থ রাখলেই হবে। আমরা যখন স্বতন্ত্র লেকচারে আলোচনা করব তখন বিস্তারিত নিয়ে কথা বলবো। তার মানে এই ডিটারমিনারগুলি মাথায় রাখবেন। এদের স্বতন্ত্র একটা পরিচয় হচ্ছে, এটা হচ্ছে কি আর্টিকেল, এদেরও স্বতন্ত্র পরিচয় আছে, সব একসাথে আলোচনা করলে হবে না। তাহলে খেয়াল করে দেখেন যে এদের এখানে শর্তটা কি, যে এর সাথে মাস্ট কি লাগবে, ডিটারমিনার লাগবে, মাস্ট কি লাগবে, ডিটারমিনার লাগবে। আর এখানে আমার এটি কি ডিটারমিনার হলেও চলবে, ডিটারমিনার ছাড়াও লেখা যাবে। ক্লিয়ার? এই গেল আমার কমন নাউন। আর কমন নাউনের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে কমন নাউন এমন একটা নাউন, এর পূর্বে সংখ্যা মানে বহু বচন করার জন্য আমরা সংখ্যা ব্যবহার করতে পারি। যেমন একে গণনা করা যায়, একে কি করা যায়, গণনা, একটা বয়েস, দুটো বালক, তিনটা বালক, চারটা বালক, অর্থাৎ এর আগে 1 2 3 1 2 3 আমরা এদেরকে ব্যবহার করতে পারি। কথা 1 মানে তো এটা এ অথবা এন, তাই কিনা? আপনি 1 বয় মানে হচ্ছে কি এ বয়, একজন বালক। এখন 2 বয়েজ আপনি ব্যবহার করতে পারেন, 3 বয়েজ আপনি ব্যবহার করতে পারেন। কেন এটা ব্যবহার করা যায়? কারণ এদেরকে গণনা করা যায়। কমন নাউনকে কি করা যায়, গণনা করা যায়। আমাদের আজকের আলোচনা কিন্তু আগামী ক্লাসের জন্য বেশ কাজে দেবে। এই কারণে আমার রিকোয়েস্ট থাকবে যে আজকের ক্লাসটি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, এবার আসেন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটি নাউন হচ্ছে আমার কি, আমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, তার আগে একটু আপনারা আপনাদের রেসপন্সটা জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু দ্রুত রেসপন্সটা জানান যে বুঝতে পেরেছেন কিনা।
এই দুটোর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে পেরেছেন কিনা একটু প্লিজ দ্রুত কমেন্টে জানান। গুড। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি যে আমাদের এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটা কনসেপ্ট আমাদের একটু মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। এটা এবার পরীক্ষাতেও এসেছিল, এটা এসেছিল 2021 সালের প্রশ্ন এখান থেকে এই নিয়মটা থেকে করেছিল। কথাটা ক্লিয়ার? যেমন আপনি পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েলদি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? এখন প্লুরাল কমন নাউনটা হচ্ছে যে এদের পূর্বে যদি আপনি দি ব্যবহার করেন, কি ব্যবহার করেন? আপনি যদি দি ব্যবহার করেন, তাই কিনা? আপনি যদি দি ব্যবহার করেন তাহলে পোর মানে কি? গরিব। পোর মানে কি? গরিব। এর একটা আমরা নাউন শিখেছিলাম পোভার্টি, তাই কিনা? এখন ঘটনা হচ্ছে দা পোর মানে গরিবেরা, দা পোর মানে কি? গরিবেরা। অর্থাৎ যখন দি প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে আমার একটা দেখা যাচ্ছে দা পোর গরিবেরা, তাহলে কাদেরকে বোঝাচ্ছে? অর্থাৎ যারা যারা গরিব তাদের সবাইকে বোঝাচ্ছে। তার মানে তখন ওটা ব্যক্তিকে বোঝাচ্ছে। দা পোর মানে এখানে গুণকে না বুঝিয়ে গুণ, এই গুণটা যাদের আছে তাদেরকে বোঝাচ্ছে। অর্থাৎ গরিব অবস্থাকে না বুঝে বোঝাচ্ছে গরিবেরা, তার মানে যারা গরিব তাদেরকে বোঝাচ্ছে। তার মানে তখন এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে, যেমন দা রিচ ধনীরা, দা ওয়েলদি ধন সম্পদশালীরা, তখন এরা হয়ে যাবে প্লোরাল কমন নাউন। তখন এরা কি হয়ে যাবে? প্লোরাল কমন নাউন। আর প্লোরাল কমন নাউনের ক্ষেত্রে আমাদের ভার্ব সবসময় কি হবে? প্লোরাল হবে। যেমন আমি যদি বলি দা পোর ইজ অর আর নট অলওয়েজ আনহ্যাপি, তাহলে এই জায়গায় খেয়াল করে দেখেন যে এটি হচ্ছে প্লোরাল কমন নাউন, সঙ্গত কারণে এখানে আমার কি হবে? আর হবে। এবার পরীক্ষায় আসছিল দা ওয়েলদি দিয়ে। কথাটা ক্লিয়ার? 2021 সালে একটা প্রশ্ন আসছিল দা ওয়েলদি দিয়ে, যেটি হচ্ছে প্লোরাল কমন নাউন, সেখানে আমাদের ভার্বের জায়গায় ছিল ওয়ার। ওকে, তাহলে এই হচ্ছে কনসেপ্টটা, যে আমরা কমন নাউনের ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট জানলাম, সেটি হচ্ছে আমার প্লোরাল কমন নাউন। ঠিক আছে, এবার আসেন আমরা কালেকটিভ নাউনের তিনটা ক্যারেক্টার জানবো। একটা ক্যারেক্টার হচ্ছে জেনারেল ক্যারেক্টার। জেনারেল ক্যারেক্টার মানে একতা, ইউনিটি। অর্থাৎ এটার ক্ষেত্রে জেনারেল ক্যারেক্টার ইউনিটি বোঝালে অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে একটা ক্যারেক্টার। আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে অলওয়েজ কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে অলওয়েজ প্লোরাল। ঠিক আছে, কিছু শব্দ আছে যেগুলো আমার কে? অলওয়েজ কে? প্লোরাল। কথাটা ক্লিয়ার? একটা জিনিস এখানে, যা হোক ট্যাক্টিং লাগবে না, একটু খেয়াল করে। আরেকটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, এটিও কে? আমার প্লোরাল। তাহলে আমরা কি পেলাম? দেখেন, আমরা পেলাম যে জেনারেলি কালেকটিভ নাউন তার ক্যারেক্টার ইউনিটি যখন প্রকাশ করবে তখন সে সিঙ্গুলার হবে। আর কিছু ওয়ার্ডস আছে যেগুলো অলওয়েজ কি হবে? প্লুরাল হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন অলওয়েজ প্লুরাল হবে, যেমন আমি যদি স্বাভাবিকভাবে বলি যে ধরেন ক্যাটল, তাই কিনা? কি? ক্যাটল। তাহলে গবাদি পশুর দল,
তাই কিনা, ক্যাটল। তাহলে এই ক্যাটল অলওয়েজ কি প্লোরাল, তাই কিনা। আবার যদি ক্লাজি বলি, ক্লাজি মানে গির্জার যারা ওই যাজক মন্ডলী, এটা সি, তাহলে এটাও হচ্ছে কি আমার প্লোরাল। কথাটা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন, এইরকম আমাদের অনেকগুলো শব্দ আছে, যেমন পিপল, ক্যাটল, অ্যারিস্টোক্রেসি, জেন্ট্রি, পোল্ট্রি, মানে পিজেন্ট্রি, এরা সব টাইপের শব্দগুলোই হচ্ছে মূলত কি অলওয়েজ প্লোরাল। এই লিস্টে রয়েছে, আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন। কথাটা ক্লিয়ার? তাহলে কি বলছি, যে যেগুলো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অলওয়েজ কে আমার কে প্লোরালকে বোঝায়, অলওয়েজ কি বোঝায়, আমার প্লোরালকে বোঝায়। কথাটা ক্লিয়ার? সেটা হচ্ছে আমার অলওয়েজ প্লোরাল। আর একতা, ইউনিটি মানে কি জেনারেল যে কনসেপ্ট, কথাটা বুঝতে পারছেন কিনা। আমি যদি স্বাভাবিকভাবে বলি, দ্য কমিটি ইজ গোয়িং টু ডিসাইড about the matter, about the matter। তাহলে খেয়াল করে দেখেন, এটা মনে হয় দেখা যাচ্ছে না, তাই না? ম্যাটার। এখন খেয়াল করে, এখানে স্বাভাবিকভাবে একটা ইউনিটিকেই বোঝাচ্ছে, একটা কমিটি কি করছে, বিষয়টার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কি নিতে যাচ্ছে? আমার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তার মানে এটা ইউনিটি, অর্থাৎ একটা ইউনিটি যখন জেনারেলি বোঝাবে যে সবাই মিলে একত্রে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার মানে কি এখানে একতা বোঝাচ্ছে, তাই কিনা। তাহলে সেই বিষয়ে আমাদের ভার্ব সিঙ্গুলারে হবে। এখন তাহলে গেল জেনারেল একতা, অলওয়েজ কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমাকে মুখস্থ করতে হবে, পিপল, ক্যাটল, অ্যারিস্টোক্রেসি, পিজেন্ট্রি, পোল্ট্রি ইত্যাদি, তাই কিনা। আবার নাউন অফ মাল্টিটিউডটাকে, নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে যখন ইউনিটি না বুঝে, এটার ঠিক বিপরীত, এটার ঠিক বিপরীত, এটার ঠিক বিপরীত, যে নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে এর বিপরীত, যখন ইউনিটি আর বোঝাবে না। যেমন আমি যদি বলি স্বাভাবিকভাবে, দ্য কমিটি আর ডিভাইডেড ইন টু পার্টস, দ্য কমিটি আর ডিভাইডেড ইন টু পার্টস, তাহলে এখানে খেয়াল করে দেখেন ব্যাপারটা কিন্তু বিভাজন বোঝাচ্ছে। আর ডিভাইডেড ইন টু পার্টস, কথাটা বুঝতে পারছেন কিনা। তার মানে অ্যাবাউট দ্য ম্যাটার, অথবা অ্যাবাউট দ্য ডিসিশন, অথবা অ্যাবাউট দ্য প্রজেক্ট, যাই বলেন না কেন। এখন দেখেন, তাহলে যখন আপনার এখানে কি বোঝাচ্ছে, বিভক্ত বোঝাচ্ছে, ইউনিটি আর বোঝাচ্ছে না, যে কমিটিটা দুটো অংশে ভাগ হয়ে গেল, দুটো অংশে ভাগ হয়ে গেল, তার মানে তখন সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তাহলে নাউন অফ মাল্টিটিউড হচ্ছে আমার প্লোরাল, নাউন অফ মাল্টিটিউড হচ্ছে কি প্লোরাল। তাহলে আমরা কি জানলাম, কালেকটিভ নাউনের তিনটা ক্যারেক্টার আছে। কয়টা ক্যারেক্টার? একটা ক্যারেক্টার হচ্ছে জেনারেলি একতা বোঝাবে, ইউনিটি বোঝাবে। আরেকটা ক্যারেক্টার হচ্ছে যেগুলো অলওয়েজ আমার প্লোরাল হবে। আরেকটা ক্যারেক্টার হচ্ছে যখন একতা না বুঝিয়ে বিভাজন বোঝাবে, তখন সেটি হবে নাউন অফ মাল্টিটিউড। কথাটা ক্লিয়ার? সো এখান থেকে এই টাইপের প্রশ্ন আছে, আপনারা প্রশ্নগুলো বই থেকে দেখে নেবেন, অথবা আমি এগুলি নিয়েও আমাদের প্রবলেম সলভ ক্লাস হবে। ঠিক আছে? প্রবলেম সলভ ক্লাস মানে আপনার বইয়ের প্রত্যেকটা প্রশ্নই যদি সমস্যা থাকে, প্রত্যেকটা নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত একটু কমেন্টে জানান, যে এই কালেকটিভের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ। আমাদের আলোচনা একদম শেষের দিকে, প্লিজ।
ওকে, এবার আসেন আমরা আর দুটি কনসেপ্ট নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ম্যাটেরিয়াল, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মজার ব্যাপার হচ্ছে এই দুটোই কি সিঙ্গুলার, এই দুটোই হচ্ছে কি আমার সিঙ্গুলার। কথাটা ক্লিয়ার? এই দুটোই হচ্ছে আমার সিঙ্গুলার। যেমন আমি যদি বলি যে পানির নিজের রং নেই, পানির নিজের রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। দেখেন, তাহলে এটি কি সিঙ্গুলার, সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। একইভাবে যদি বলি তার মানে কার্নিস ইজ এ গ্রেট বার্সো, তার মানে এখানে এটিও কি আমার সিঙ্গুলার, যার কারণে আমার ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনও অলওয়েজ কি হবে, আমার সিঙ্গুলার হবে। এই কারণে আপনারা একটা জিনিস দেখবেন, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আলোচনা করব তখন দেখব নিউজ, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স এরা অলওয়েজ সিঙ্গুলার। কারণ হচ্ছে কি, কারণ এই যে এরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাতারভুক্ত, এই কারণে এরা কি সিঙ্গুলার। আবার দেখবেন যে যত আপনার দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন আছে এরাও সিঙ্গুলার, এরাও সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার হবে। এই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার টপিক। এখন আজকের আলোচনার এখানে বলছেন যে ক্লাস শেষ করে দেন। আসলেই ক্লাসটা কখন দীর্ঘ হয় খেয়াল করে দেখেন, যখন আমি মাঝখানে প্রশ্ন নিতে থাকি। আমার ক্লাস আরও 30 মিনিট আগেই শেষ হয়ে যেত, কিন্তু প্রশ্ন নিতে হয়। আবার যে আলোচনাটা আজকে করেছি এটা আবার এখানে রেখে দেওয়ারও সুযোগ নেই। আপনারা হয়তো নিজেরাও বুঝতে পারতেছেন, কারণ একটা আলোচনার ধাঁচ থাকে, একটা মানে কজ অ্যান্ড ইফেক্ট একটা রিলেশন থাকে, যেখানে ওই ক্লাসের ওই অংশটুকু যদি না পড়ায় তাহলে পরে আর ওটা পড়ানো যাবে না। এই কারণে কিছু জায়গায় মানে এই সমস্যাটা মূলত তৈরি হতে পারে। আর যেহেতু নাউনের মতো একটি ক্লাস যেখানে উন্মুক্ত আলোচনার সুযোগটা না রাখলেও সমস্যা, এই কারণেই এমনটা হয়েছে। কিন্তু যে আলোচনাগুলো এভাবে মানে এর সাথে ফিক্সড, বিশেষ করে পরবর্তীতে ডিটারমিনার বলেন, আর্টিকেল বলেন, অথবা প্রনাউন বলেন, রিলেটিভ প্রনাউন বলেন, ওই আলোচনাগুলো আরও বেশি ফিক্সড, তখন এই জটিলতাগুলো সাধারণত তৈরি হয় না। সো সঙ্গত কারণে আপনাদের খেয়াল করে দেখেন, আপনাদের প্রশ্নগুলো যদি আমি এড়িয়ে যাই তাহলেও কিন্তু আবার আপনারাই মাইন্ড করবেন। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যে আলোচনার একটা ধাঁচ থাকে, এই জায়গায় ওইটুকু রেখে দিলে মানে টোটালি রেখে দিতে হবে, কারণ এটা পরবর্তীতে আর পুনরায় পড়ানো যাবে না। কেন যাবে না? কারণ ওই আলোচনায়, যেমন আপনি যখন মর্নিং ওয়াকে এক্সারসাইজের জন্য বের হন, আপনি কি করেন, শুরুতেই কিন্তু দৌড়ানো শুরু করেন, একটু ওয়ার্ম আপ করেন। এই ওয়ার্ম আপটা মানে কি, আপনার পরবর্তী এক্সারসাইজের পূর্ব প্রস্তুতি। তো একটা ক্লাসকে যখন আমি শুরুতে ওয়ার্ম আপ করি, তখন ওটার সাথে সাথে ওই এক্সারসাইজের সবকটাই করে ফেলতে হয়। আবার নেক্সট ক্লাসে যদি ওই আইডিয়াটা নিয়ে কথা বলতে চাই তাহলে আবার আমাকে ওয়ার্ম আপ করতে হবে। তখন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে আরও বেশি আপনাদের পরিশ্রম করতে হবে, অথবা একই আইডিয়া একাধিকবার শিখতে হবে। আশা করি আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন। ওকে, যাই হোক, আমাদের আজকের আলোচনার টপিক এ পর্যন্তই। আমরা মোটামুটিভাবে দুটো আইডিয়া নিয়ে কথা বললাম। আরেকটি ব্যাপার আমি একটু বলি, আপনারা হয়তো একটা বিষয় স্বীকার করবেন যে এত বড় বিস্তারিত নাউনের উপর তো আপনি যে কোনো জায়গায় একটা ক্লাসে শেষ করা হয়, সেখানে কিন্তু এখানে একাধিক ক্লাস পাচ্ছেন। আপনাদের একটু ধৈর্য ধরে কিছু কিছু ক্লাস লম্বা হবে, আবার অনেক ক্লাস একদম শর্ট টাইমের হবে। সব কিছু মেসিং করে পড়তে হবে, যে কোনো এক জায়গায় মানে স্থির হয়ে থাকার কোনো সুযোগ নেই। কথাটা ক্লিয়ার? কারণ হচ্ছে আপনাকে আপনার জায়গা থেকে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনাদের বয়স হয়েছে, আপনারা এটা বোঝেন। কারণ আমি যা বলছি এটা যদি বুঝতে পারেন তাহলে আর আপনাদের প্রশ্ন থাকার কথা না। কারণ হচ্ছে
যদি আমি আইডিয়া রেখে যাই তাহলে আপনাদের ক্ষতি। আর আমি এত সব আলোচনা না করে তো ডিরেক্টলি পড়াতে পারতাম। আমি এই দীর্ঘ 1.5-2 ঘন্টায় যা পড়ালাম এটা সর্বোচ্চ 30 মিনিটের পড়া। কেন তাহলে এত লম্বা সময় পড়ালাম? যাতে করে এর ভিতরের আইডিয়াগুলো আপনাদের ক্লিয়ার হয়। যেহেতু সময়টা আপনাদের জন্য আমি দিচ্ছি, সঙ্গত কারণে আপনাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর যদি ক্লাস করতে গিয়ে কোথাও গিয়ে মনে হয় এখন আর ধৈর্য রাখা সম্ভব হচ্ছে না, আপনি লিভ করে যাবেন। পরে এক সময় মাথা ঠান্ডা হলে আবার বাকি মানে নর্মালি তো 1 ঘন্টা ক্লাস আপনি করবেনই, 1 ঘন্টা 20 মিনিট, বাকি 10-15-20 মিনিট যাই অতিরিক্ত হবে এটা পরে এসে টেনে দেখে নেবেন। কারণ ওইটুকু আমাদের সুযোগ আছে, যেহেতু ক্লাসগুলো অনলাইনেই থাকবে। আশা করি আমার আইডিয়াটা বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে কেরিয়ারের এই সময়ে আসলে কার্পণ্যতা করার কোনো সুযোগ নেই। আপনি যেটা ভাবতেছেন আপনার ধৈর্য কুলাচ্ছে না, সেটা কিন্তু আপনি পরে দেখে নিতে পারতেছেন। তার মানে আপনার ধৈর্যের ক্ষমতাটা আপনাকেই ভিন্ন সময় দিয়ে এটাকে ম্যাচিং করে নিতে হবে। এটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলছেন? আর যদি আপনারা বলেন যে আমি ক্লাস অনেক শর্টকাট নেই, সেটাও পারবো। এই যে 30 মিনিটে টোটাল আলোচনা শেষ হয়ে যাবে, তার মানে বিগত লাইফে যা ঘটছে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করবে। সেটা আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন। আমি সর্বোচ্চ এই ক্লাসটি আমার 30 মিনিটের ক্লাস, আজকে যে ক্লাসটা আমি নিয়েছি, আপনারা সেটা যদি চান তাহলে আমি 30 মিনিটই নেব। আপনাদের আরও 30 মিনিট আপনাদের কি হবে, সেভ হবে। সেটিও চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সেভাবেই ক্লাস নেব। আর যদি শিখতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে। তারপর আমি বলছি প্রতি টপিকে না, কোনো কোনো টপিকে এই সময়টা দিতে হবে। কারণ হচ্ছে নাউনের মতো একটি টপিক আমি শুধুমাত্র মূল অংশ নিয়ে আলোচনা করেছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময়। ওকে, আশা করি আপনারা আপনাদের সাথে একটু বোঝাপড়া করে নেবেন। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে অলরেডি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।